কেমন আছে সবাই? বিশাল একটা ড্রামাকে আমি 15 দিনের মধ্যে শেষ করতে পারছি, এটা ভেবে আমার খুবই ভালো লাগছে। তারপরেও তোমরা বলবে আমি ঠিক সময়ে ভিডিও দেই না। যা হোক, আর কথা না বাড়িয়ে শেষ পর্বে শুরু করা যাক। তো এই পর্বের শুরুতেই দেখা যায় কিংজু ডাক্তারকে ডেকে জিজ্ঞাসা করছিল জিয়ানের এখন কি অবস্থা। জিয়ানের পালস তো ডাক্তার প্রত্যেকদিন চেক করতো। ডাক্তার তখন জানায় একই অবস্থা, যদিও তাকে দেখে অনেক স্ট্রং মনে হচ্ছে, তবে যে কোনো দিন কোনো বিপদ ঘটতে পারে। কিংজু তখন জিয়ানের মতো প্রশ্ন করে, জিয়ানের হাতে কতদিন আছে? ডাক্তার তখন জানায় সে তো এখন লুমিনাস পার্লের পাউডার খাচ্ছে, আর শেষ পাউডারটুকু সে জিয়ানকে দিয়েছিল। ওই পাউডার যেদিন শেষ হয়ে যাবে সেদিনই হয়তো জিয়ানের জীবনের শেষ দিন। এটা শুনে জু অনেকটা ঘাবড়ে যায়। সে বেশ টেনশনে পড়ে যায় কিভাবে জিয়ানকে ঠিক করবে। আর যেটা সবসময় করে থাকে, চিৎকার করে ডাক্তারকে বলতে থাকে জিয়ানের যদি কিছু হয়ে যায় তাহলে সে ডাক্তারকে মেরে ফেলবে। এর মধ্যে একজন এসে খবর দেয় যে তার সাথে হাইশি দেখা করতে এসেছে। হাইশি আসলে রাজার কাছে আরেকটা সমস্যার সমাধানের জন্য এসেছিল। জুনিয়ন এবং নিহুয়া থেকে দুইজন রাষ্ট্রদূত এসেছে। তারা এসেছিল সোনার ব্যবসার উপরে আলোকপাত করতে। বেশ কিছুদিন ধরে সোনার দাম এত বেশি কমে গিয়েছে যে সোনার দোকানিরা আত্মহত্যা করছে। এটা হঠাৎ করে এত কেন কমে গেল, এটার সাথে কালোবাজারিদের কোনো সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে আলোচনা করতে জু তখন হাইশিকে নিয়ে সেই সব রাষ্ট্রদূতদের সাথে দেখা করতে যায়। সেখানে নিহুয়ার রাষ্ট্রদূত নাজি এবং জুনিয়নের রাষ্ট্রদূত পুমা উপস্থিত ছিল। কোনো মেয়ে মানুষ তো গুরুত্বপূর্ণ মিটিং এ থাকতে পারে না। জু তখন বলে হাইশি তো ইমমর্টালের সাথে দেখা করেছে, যাকে তাদের ভাষায় বলা হতো ড্রাগন টেইল। আর এই ড্রাগন টেইলকে জুনিয়ন এবং নিহুয়ার মানুষ খুব বেশি মানত, কারণ তারা ছিল সমুদ্রকূলবর্তী রাজ্য। আর এই ড্রাগন টেইল মানে মারমেড মানুষজনকে শার্ক থেকে রক্ষা করত, আর তাই তারা মারমেডকে গড বলে মনে করত। জু তখন একটু উপহাস করে বলে, রাষ্ট্রদূত নাজি, তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে ড্রাগন টেইল হয়? নাজি তখন বলে তারা বিশ্বাস করে ড্রাগন টেইল তাদের ট্রাইবের গড। জু তখন বলে তাহলে আগামী গ্রীষ্মকালে তুমি আমার রাজ্যে চলে এসো, সাথে অন্যান্য রাজ্যের রাষ্ট্রদূতদের নিয়ে এসো। আমি তোমাদেরকে ড্রাগন টেইল দেখিয়ে দিব। এটা শুনে তো সবাই হা হয়ে তাকিয়ে থাকে। জু আসলে এই কাজটা করছিল অন্য কারণে। এরপরে দেখা যায় হাইশি বারবার অনুরোধ করছিল ড্রাগন টেইলকে এখানে আনা সম্ভব না। তবে জু বলে আমি তো প্রমিস করে দিয়েছি, এখন কি তুমি চাচ্ছ আমার কথা মিথ্যা হয়ে যাক? হাইশি অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে সে সত্যি ড্রাগন টেইলের সাথে দেখা করেছে, মানে মারমেড। তবে মারমেডকে এখানে আনা সম্ভব না। জিয়ানও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জু হুকুম দিয়ে দেয় যে জিয়ান আর হাইশিকে যে কোনো ভাবে ড্রাগন টেইলকে তার সামনে নিয়ে আসতে হবে। আসলে জু এটা করছিল জিয়ানের জন্য। জু বিশ্বাস করতো যে ড্রাগন টেইল যদি সত্যি হয়ে থাকে সে জিয়ানের পয়জন রিমুভ করতে পারবে, আর তাও যদি না পারে সে তো লুমিনাস পার্ল দিতে পারবে। তার মাধ্যমে জিয়ান আরো কিছুদিন সুস্থ হবে, যে কারণে জু এমনটা পাগলামি করছিল। এরপরেই জু আসে তিলানের সাথে দেখা করতে। জু তিলানের সাথে বসে বসে গল্প করে। এরপর তিলানের পেটে হাত দিয়ে বলে, লিটল বেবি, তুমি কি তোমার মায়ের সাথে ভদ্রভাবে থাকছো নাকি তোমার মাকে ডিস্টার্ব করছো? তিলান তখন বলে সে অনেক ভালো বাচ্চা, সে আমাকে একদমই ডিস্টার্ব করে না। জু ইমোশনাল হয়ে বলে আমার বাচ্চাটা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। তারা দুজনে এই বাচ্চাটাকে নিয়ে অনেক হ্যাপি ছিল, কারণ ডাক্তার তো আগে বলেছিল যে তিলান কখনো মা হতে পারবে না। সেই কথাকে মিথ্যা করে দিয়ে তিলান প্রেগনেন্ট হয়েছে। তবে জু তিলানকে জিজ্ঞাসা করে তোমাদের রাজ্যের রাষ্ট্রদূত এসেছে, তুমি কি তার সাথে দেখা করতে চাও? তিলান তখন বলে সে আমার সাথে দেখা করতে চেয়েছে, তবে আমি তার সাথে দেখা করতে চাই না, কারণ আমি দেখা করলে সে আবার আমার মাধ্যমে কিছু না কিছু চেয়ে বসবে। জু বলে এটা অবশ্য ঠিক বলেছ, তবে দেখা না করাই ভালো। সে যদি বুঝতে পারে তুমি প্রেগনেন্ট তাহলে এটা নিয়ে একটা হইচই বাঁধিয়ে দিবে। তখনও পর্যন্ত বাইরের কেউ জানতো না যে তিলান প্রেগনেন্ট, শুধুমাত্র জুয়ের কাছের মানুষগুলো জানতো। এদিকে জিয়ান বসে বসে হাইশিকে নিয়ে কল্পনা করছিল। জিয়ান তো মনে প্রাণে হাইশিকে ভালোবাসতো। ঠিক তখনই সেখানে হাইশি এসে উপস্থিত হয়। তবে হাইশি এসে ফর্মালি জিয়ানকে গ্রিটিং করে এবং বলে সে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এসেছে। সে এখন জিয়ানের স্টুডেন্ট, সেই হিসেবে সে তার মাস্টারের সাথে কিছু পরামর্শ করতে চায়। তারা তখন কথা বলতে বলতে ভিতরে যায়। হাইশি জিয়ানের সাথে ওই মারমেইডকে আনার ব্যাপারে কথা বলছিল। জিয়ান তখন হাইশিকে বলে সে জুকে আবারও বোঝানোর চেষ্টা করবে ওই মারমেইডকে এখানে আনা বিপজ্জনক, তার যে কোনো বিপদ হতে পারে।
হাইশিও বলছিল ওই মারমেড তার জীবন বাঁচিয়েছে, সে কোনোভাবেই ওই মারমেডকে এখানে এনে বিপদে ফেলতে পারবে না। তবে তখনই জিয়ান বলে বাকি কথা কাল বলা যাবে। এটা বলে সে হাইশিকে নিয়ে বেরিয়ে আসে এবং হাইশিকে খুব দ্রুত বিদায় দিয়ে দেয়। হাইশি যাওয়ার সাথে সাথে জিয়ানের মুখ থেকে রক্ত বের হয়ে আসে। তার অসুস্থ লাগছিল বলে সে দ্রুত হাইশিকে পাঠিয়ে দিয়েছে। এরপরেই আমাদের লিউকে দেখানো হয়, সে তার দোকানে কাজ করছিল। তখনই আবার আর্লির মেয়ে তারা তার দোকানে আসে। তারা এখানে জুইং এর জন্য বিয়ের পোশাক বানাতে এসেছিল। সে অনেক খুশি হয়ে সুকে বলছিল তার আর দোহার বিয়ে ঠিক হয়েছে। এই মাপে কি কালকের মধ্যে ড্রেস বানিয়ে দেওয়া সম্ভব কিনা। কালই ছিল তারা আর জুইং এর বিয়ে। ভেতর থেকে লিউ এই সবকিছুই শুনছিল। লিউ তো কান্না করে ফেলে। সু তখন তারাকে বলে তার আগে খোঁজ নিতে হবে এবং সে ভিতরে গিয়ে লিউকে জিজ্ঞাসা করে আগামীকালের মধ্যে বানিয়ে দেওয়া সম্ভব কিনা। লিউ তখন রাজি হয়ে যায়। সু কিছু বলতে চাচ্ছিল, তবে লিউ বলে হয়তো এটাই শেষবার আমি তার জন্য কিছু বানাতে পারছি। সু তখন তারাকে গিয়ে হ্যাঁ করে দেয়, তবে এই ড্রেসটা তারা বিনামূল্যে করে দিবে তারার বিয়েতে উপহার হিসেবে। তারা অবশ্য টাকা দিতে চায়, তবে সু নেয় না। এদিকে ভিতরে বসে লিউ নিজেকে অনেক কষ্টে সামলে নেয়। আর এরপর সু যখন মাপ নিয়ে ভিতরে আসে, লিউ বলে মাপের প্রয়োজন নেই। আর এরপর লিউ চোখ বন্ধ করে জুইংকে ফিল করতে থাকে। জুইং এর সবকিছুই তো লিউ মনে মনে কল্পনা করে নিত। লিউ কল্পনায় জুইং এর মাপ নিয়ে নেয় এবং সেই অনুযায়ী জুইং এর জন্য পোশাক সেলাই করে। লিউ সারা রাত ধরে জুইং এর সেই পোশাক সেলাই করে। পরদিন সকালে যখন তারাকে ওই পোশাকটা দেয়া হয়, তারা তো অনেক খুশি হয়ে যায়। পোশাকটা যেহেতু লিউ বানিয়েছিল, স্বাভাবিকভাবে এই পোশাকটা অনেক সুন্দর হয়েছিল। তারা আসলে এই পোশাকটা তিয়ানকির স্টাইলে বানিয়েছিল। সু তারাকে জিজ্ঞাসা করে সে তিয়ানকির স্টাইলে পোশাক কেন বানালো। তারা তখন বলে তার যে হবু হাজবেন্ড, সে আগে তিয়ানকিতে থাকতো আর তার মনে হয় সে তিয়ানকির কোনো মেয়েকে পছন্দ করত। সারাক্ষণই দোহা সেদিকে তাকিয়ে মনমরা হয়ে বসে থাকে। তবে সে যাকে ভালোবাসতো সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই কারণে সে তিয়ানকির স্টাইলে পোশাক বানিয়েছে, যাতে জুইং এর একটু ভালো লাগে। তবে আফসোস, সেই রাতেই জুইং আর তারার বিয়ে হয়ে যায়। দুয়োলুও মনে মনে প্রচুর কষ্ট পায়, তবে সে তো তারাকে ভালোবাসার কথাটা প্রকাশ করারই সাহস পায় না। জুইং আর তারার বিয়ের অনুষ্ঠান শেষে তাদেরকে একটা ঘরে দিয়ে যাওয়া হয়। সেখানকার সবাই মজা করে বলছিল, আরে এখান থেকে চল, যদি এখান থেকে আমরা না যাই তাহলে আমাদের লিটল প্রিন্স বা প্রিন্সেস কিভাবে আসবে। এতক্ষণ পর্যন্ত জুইং সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সবাই যখন সেখান থেকে চলে যায়, তারা তখন জুইং এর জন্য বানানো সেই কোটটা এনে জুইং এর হাতে দেয়। জুইং ওই কোটটাকে ভালো করে দেখার চেষ্টা করছিল, কিন্তু তখনই তারা জুইং এর হাত ধরে বলে তোমার কি ড্রেসটা ভালো লেগেছে। ব্যাস, জুইং এর মন খারাপ হয়ে যায়। সে তারার হাত ছাড়িয়ে দিয়ে ড্রেসটা সেখানেই রাখে আর তারপর বলে সারাদিন অনেক ধকল গিয়েছে, তুমি রেস্ট নাও, এবং ঘর থেকে বের হয়ে যায়। বেচারি তারা। তবে আমি ওকে বেচারি বলবো না। ও জানতো জুইং অন্য কোনো মেয়েকে ভালোবাসে, তারপরেও বিয়ে করেছে। এ ধরনের মেয়েদের আমার একদমই ভালো লাগে না। বিয়ে তাকেই করা উচিত যে আপনাকে ভালোবাসবে। এরপরেই আমাদের প্যালেসে সেই রাষ্ট্রদূতদের দেখানো হয়। জুনিয়নের রাষ্ট্রদূত পুমা নাজিকে বলে তার এখানে একটা রেস্টুরেন্ট জানা আছে, যেখানকার ড্রিঙ্ক খুবই ভালো। যদি নাজি চায় তাহলে সে তাকে নিয়ে যেতে পারে ট্রাই করার জন্য। নাজি তখন বলে এখানে তো অনেক গার্ড, আর তাছাড়া এইভাবে বাইরে যাওয়া তো বেআইনি। পুমা তখন বলে আরে ছাড়ো তো, আমরা গিয়ে ড্রিঙ্ক করে আবার চলে আসব। এবং সে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে নাজিকে নিয়ে চলে যায় ড্রিঙ্ক করার জন্য। তারা রেস্টুরেন্টে বসে প্রচুর ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করার এক পর্যায়ে নাজি পুমাকে বলে তার ওয়াশরুমে যেতে হবে। পুমা তখন একটা রাস্তা দেখিয়ে দেয়। তখনই আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই পুমার কাছে একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল এখনই নাজিকে বাইরে পাঠাও। তাই পুমা নাজিকে ভুল ডিরেকশন দেখিয়ে দিয়েছিল। নাজি ভুল করে অন্ধকার একটা রাস্তায় চলে যায় এবং সেখানে দুইজন আসে, যারা নাজিকে ঠেলে কুয়োর মধ্যে ফেলে দেয়। তবে ঠিক সেই সময় সেখানে সাউজি চলে আসে তার গ্রুপ নিয়ে, কেননা রাষ্ট্রদূতরা যে প্যালেসে নেই এই বিষয়টা জিয়ান জানতে পেরেছিল এবং জিয়ান সাউজিকে পাঠিয়েছিল তাদেরকে খোঁজার জন্য। এখানে পুমা বলে তার সাথে তো নাজি আসেনি, তবে সাউজি চাপে পড়ে স্বীকার করে যে নাজি এসেছে, সে ওয়াশরুমে গিয়েছে। সাউজি তখন তার গার্ডদের পাঠায় খোঁজার জন্য, আর তারা গিয়ে নাজিকে অর্ধমৃত অবস্থায় কুয়োর মধ্যে খুঁজে পায়। হাইশি দ্রুত আসে কিং জুয়ের খোঁজে। কিং জু তখন তিলানের প্যালেসে ছিল। হাইশি ভিতরে গিয়ে বলে খুবই জরুরি বিষয়, এখনই কিং জুকে যেতে হবে।
আর কিংজু তো জানতোই কোনো দরকার না হলে হাইশি এভাবে মাঝরাতে আসবে না, তাই সে হাইশির সাথে বের হয়ে যায়। তবে বিজি এসব বিষয়ে একটু বেশি নাক গলাচ্ছিল। সে তিলানকে বলে, আপনার এই বিষয়ে চিন্তা করা উচিত। সত্যি যদি কিংজু হাইশির প্রেমে পড়ে যায় তাহলে আপনার কি হবে? মাঝরাতে এসে হাইশি কিংজুকে বের করে নিয়ে গেল। তিলান তখন বলে, তোমাকে আমি আগেও বলেছি এই ধরনের কথা আমাকে বলবে না। এদিকে কিংজু বাইরে এসে জানতে পারে যে নাজিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করার পর ডাক্তার যখন চিকিৎসা করে এখন তার অবস্থা কিছুটা ভালো, আর তাকে জিয়ানের প্যালেসে নিরাপদে রাখা হয়েছিল। পরদিন মন্ত্রিসভার দৃশ্য দেখানো হয়। আসলে কেউ জানতো না যে নাজি এখনো বেঁচে আছে। তাকে উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে নিহুয়া থেকে আর একজন রাষ্ট্রদূত চলে আসে, যেহেতু নাজি উধাও হয়ে গিয়েছে। পুমা বলছিল নাজি মারা গিয়েছে এবং পুমা আঙুল তুলছিল জুয়ের দিকে। সে জুকে বলছিল তাদের নিরাপত্তা জুয়ের উপর ছিল। জু তাদেরকে আলাদা প্যালেস দিয়েছিল এবং সেখানে অনেক সৈন্যরা গার্ডে ছিল। তাহলে নাজির উপর কিভাবে হামলা হলো? চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না? এতক্ষণ পর্যন্ত জু চুপচাপ সবকিছু শুনছিল। আর এরপর সে পুমাকে বলে, তোমাকে কে বলেছে নাজি মারা গিয়েছে? পুমা তো আকাশ থেকে পড়ে। সে তখন বলে, নাজিকে যখন উদ্ধার করা হয়েছে সৈন্যরা বলছিল নাজি মারা গিয়েছে। জু তখন বলে তার অবস্থা খুবই খারাপ ছিল, তবে ধন্যবাদ ম্যাডাম পার্লকে, তার কেরামতির জন্যই নাজি আবার বেঁচে উঠেছে। এবার এগিয়ে আসে জিয়ান এবং সে পুমাকে বলে, নাজি এইবার প্রথম এখানে এসেছে। তার জানার কথা না ওই রেস্টুরেন্টে ড্রিঙ্ক ভালো পাওয়া যায়। আপনি তাকে উস্কে নিয়ে গিয়েছিলেন সেখানে। আপনার কাছে একটি চিঠি এসেছিল তাকে বাইরে পাঠানোর জন্য এবং একজন দেখেছে আপনি তাকে ভুল ডিরেকশন দেখিয়েছেন। পুমা তখন বলে সে নেশার ঘরে ভুল রাস্তা দেখিয়েছে। নিহুয়া সেই রাষ্ট্রদূত তখন বলে, নাজি কোনোভাবেই আইন লঙ্ঘন করে ড্রিঙ্ক করতে যেতে পারে না। নাজি অনেক লয়াল। জিয়ান আরো বলে নাজি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এরপরে নাজির মুখ থেকেই শোনা যাবে কি হয়েছে। এবার তো পুমা কোণঠাসা হয়ে যায়। কিংজু তখন পুমাকে কারাগারে নিয়ে যাওয়ার আদেশ দেয়। পুমা তখন দৌড়ে আসে জিচাং এর কাছে। সে জিচাংকে অনুরোধ করতে থাকে তাকে বাঁচানোর জন্য। জিচাং তখন বলে, পুমা যদি দোষী হয় তাহলে অবশ্যই তাকে শাস্তি দিবেন, তবে এখনো যেহেতু নাজি জেগে ওঠেনি তাই আগে নাজি জেগে উঠুক তারপরেই বিচার করুন। জু তখন সেই সময়ের জন্য পুমাকে ছেড়ে দেয়। এরপরেই দেখা যায় জুনিয়নের অন্য রাষ্ট্রদূত হাইশির সাথে এসেছিল নাজিকে দেখার জন্য। সে শিওর হতে এসেছিল যে নাজি সুস্থ আছে এবং হাঁটতে হাঁটতে বলছিল হাইশিকে ধন্যবাদ যে সে নাজিকে ঠিক করে দিয়েছে। তবে তখনই সেই রাষ্ট্রদূতের কিছু একটা হয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল আর তারপরেই তার চোখগুলো কালো হয়ে যায় এবং সে হাইশির উপর আক্রমণ করতে আসে। তবে সঠিক সময়ে সেখানে জিয়ান চলে আসে আর এখানে হাইশিকে বাঁচাতে গিয়ে জিয়ানের হাতে ছুরির আঘাত লাগে। জিয়ান নিজেও পড়ে যায়। হাইশি দ্রুত জিয়ানকে ধরে। জিয়ান তখন হাইশিকে বলে, আমি বেঁচে থাকতে তোমাকে কেউ আঙুলের টোকাও দিতে পারবে না, আর তারপর অজ্ঞান হয়ে যায়। এরপর ডাক্তার জিয়ানের ক্ষত পরিষ্কার করে ওষুধ দিয়ে দেয়, বলে যে এটা সাধারণ একটা কাটা, এটাতে তেমন কিছু হবে না। জু তখন জিজ্ঞাসা করে তাহলে তার জ্ঞান ফিরছে না কেন? ডাক্তার তখন বলে হয়তো বিষের কারণে। হাইশি এই কথা শুনে আকাশ থেকে পড়ে। হাইশি প্রথমবারের মতো জানতে পারে জিয়ানের শরীরে এমন বিষ প্রবেশ করেছে যে বিষের অ্যান্টিডোট নেই, আর সেই বিষ শরীরের মধ্যে নিয়ে জিয়ান স্ট্রাগল করে চলেছে। হাইশি কিংজুকে বলে, আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিংজু তখন বলে, তুমি যদি বুঝতে চাও আমার সাথে এসো। এটা বলে সে হাইশিকে নিয়ে তার প্যালেসে ফিরে আসে। এরপরই দেখা যায় শাওজি আর ডাক্তার অপেক্ষা করছিল কখন জিয়ানের জ্ঞান ফিরবে এবং সৌভাগ্যবশত একটু পরেই জিয়ানের জ্ঞান ফেরে। তবে সে উঠে বসেই জিজ্ঞাসা করে হাইশির কোনো ক্ষতি হয়নি তো? লাস্ট টাইম তো সে হাইশিকে বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়েছিল আর এই মাত্র তার জ্ঞান ফিরল। শাওজি তখন বলে হাইশির কোনো ক্ষতি হয়নি, সে তার প্যালেসেই আছে। আর তারপর নিহুয়া সেই রাষ্ট্রদূতের ব্যাপারে জিজ্ঞাসা করে। শাওজি জানায় সেই রাষ্ট্রদূত সেখানেই মারা গিয়েছে, তাকে কোনো বিষ দেওয়া হয়েছিল। জিয়ান এবার অনেকটা টেনশনে পড়ে যায়, কারণ কেউ তো চাচ্ছিল যে নিহুয়ার কোনো রাষ্ট্রদূত মারা যাক, এতে করে নিহুয়া আর তিয়ানকির মধ্যে যুদ্ধ লেগে যাবে। নিহুয়ার রাষ্ট্রদূত যদি তিয়ানকিতে এসে মারা যায় তাহলে তো নিহুয়া তিয়ানকির উপর আক্রমণ করবে। এরপরে জিয়ান একটা কাঠের বক্স হাতে জুয়ের কাছে যায়। সে জুকে বলে এটার মধ্যে তার কিছু মূল্যবান জিনিস এবং তথ্য আছে, এটা সে জুয়ের কাছে দিয়ে যেতে চায়। জু তখন বলে, এগুলো তুমি আমার কাছে কেন দিচ্ছ? জিয়ান বলে সে যদি আর কখনো ফিরে না আসতে পারে তাহলে এগুলো যাতে সুরক্ষিত থাকে।
জু বুঝতে পারে না জিয়ান কি বলছে। জিয়ান জানায় সে একা একা যাবে ড্রাগন টেলকে আনার জন্য, আর সে জুয়ের কাছে অনুরোধ করে হাইশিকে এগুলোর থেকে বাইরে রাখার জন্য। জু তখন বলে, জিয়ান তুমি কি কখনো নিজের কথা চিন্তা করেছো? সবসময় তো তুমি অন্যের কথা চিন্তা করো। জিয়ান বলে, আমি সবসময় অন্যের কথাই চিন্তা করেছি, তবে প্রথমবারের মতো আমি আমার কথাই চিন্তা করছি। আমি চাই না আমার মতো পেইনফুল জীবন হাসি পাক। আমি যেমনই জীবন কাটিয়ে যাই না কেন, আমার ভালোবাসার মানুষটা সুখী এবং সুন্দর জীবন পাক। তবে সেই রুমে হাসি উপস্থিত ছিল। সে পর্দার আড়াল থেকে সবকিছু শুনছিল। আর জিয়ান যেহেতু ঠিক করে নিয়েছে সে যাবে, জু তখন বলে, তাহলে তুমি একটু শক্তি সঞ্চয় করে নাও। তুমি ডাক্তারকে বলো তোমাকে একটা ঘুমের ওষুধ দিতে, যাতে তুমি একটা লম্বা সময় ঘুমাতে পারো। এতে তোমার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় হবে। জিয়ান তখন সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর হাইসি বের হয়ে আসে। জু বলে, এইবার তো তোমার কাছে আর কোনো কিছুই গোপন নেই, তুমি তো বুঝতেই পেরেছ। হাইসি তখন কান্না করতে করতে বলে, আমি এতদিন ভেবেছি ও আমাকে ত্যাগ করেছে। জু তখন বলে, জিয়ান দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে পারে, কিন্তু তোমাকে ছাড়তে পারে না। এবার তো হাইসি নিশ্চিত হয়ে যায় যে জিয়ান তাকে কতটা ভালোবাসে। হাইসি তখন জুকে বলে সে আগামীকালই ড্রাগন টেলকে আনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, কারণ জিয়ান তো এখন কয়েকদিন ঘুমাবে। আর হাইসি চাচ্ছিল না জিয়ান যাক। জু আনমনে বলে ওঠে, জিয়ান চায় না তুমি তার মতো হও, তবে তুমি তো তার মতোই। আর এরপর হাইসি জিয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে বের হয়ে পড়ে। হাইসি সেখান থেকে ডিরেক্ট যায় জিয়ানের প্যালেসে। জিয়ান ততক্ষণে ওষুধ নিয়ে ঘুমিয়ে পড়েছে। হাইসি জিয়ানের কাছে গিয়ে জিয়ানের হাত ধরে এবং জিয়ানকে বলে, তুমি বলেছিলে তুমি চাও না আমি তোমার মতো জীবন কাটাই, কারণ তোমার জীবনে কতটা কষ্ট এটা শুধুমাত্র তুমি জানো। তবে তুমি ভুল জানো, আমি অনেক বছর ধরে তোমাকে দেখেছি, আমি অনুভব করতে পারি তোমার জীবনে ঠিক কতটা কষ্ট। তবে তুমি চিন্তা করো না, তুমি যেমন মানুষের কথা আগে ভেবেছো, আমিও মানুষের কথা দেশের কথা আগে ভাববো। আর এরপর সে জিয়ানকে একটা কিস করে এবং সেখান থেকে বের হয়ে যায়। হাসি জিয়ানের দেয়া সেই আংটিটা আবারও গলায় পরে নেয় এবং বের হয়ে পড়ে ড্রাগন টেলকে আনার উদ্দেশ্যে। এদিকে ঘটে আরেক গন্ডগোল। এক মেয়েড তিলানের জন্য খাবার নিয়ে আসছিল, তবে ভুল করে সেই খাবারটা পড়ে যায় এবং সেই খাবারটা যখন ঘাসের উপর পড়ে যায় সেখানকার ঘাসগুলো মরে যায়। মানে এই খাবারের মধ্যে বিষ দেয়া ছিল। এটা জানতে পেরে জু অস্থির হয়ে যায়। সে তখনই ইউনুসকে আদেশ করে তিলানকে তার প্যালেসে নিয়ে আসার জন্য। কেউ হয়তো তিলান আর তার ছোট্ট প্রিন্সকে মেরে ফেলার চেষ্টা করছে। আর এরপরে জু তিলানকে নিজের প্যালেসে নিয়ে আসে। সে অনেক ইমোশনাল হয়ে তিলানকে জড়িয়ে ধরে বসেছিল। তিলান তখন জুকে শান্ত করে বলে সে তো এখন জুয়ের সাথে আছে, তার কিছু হবে না। জু বলে একের পর এক সবাই তাকে ছেড়ে চলে যায়, সে কোনোভাবেই তিলানকে হারাতে পারবে না। তিলান তখন জুকে কথা দেয় সে কখনোই জুয়ের থেকে আলাদা হবে না, তাদের বন্ধন কেউ ভাঙতে পারবে না। এদিকে হাইসি সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের পানিতে হাত দেয়, আর সে হাত দিতেই তো হাত জলজল করে ওঠে। তখন ড্রাগন টেল ছুটে আসে হাইসির উদ্দেশ্যে। সে পানির নিচ থেকে হাইসির হাতে হাত রাখে এবং মুহূর্তে বুঝতে পেরে যায় হাইসি কেমন সময় কাটিয়েছে আর হাইসি কেনই বা এখানে এসেছে। হাইসি আর জিয়ানের এমন কষ্টের সময় দেখে ড্রাগন টেল কান্না করে ফেলে। তারপর সে হাইসিকে বলে, আমি জানি তুমি আমাকে নিতে এসেছো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। হাইসি তখন বলে, আমি জানি এখান থেকে চলে গেলে তোমার অনেকটা বিপদের সম্ভাবনা থাকবে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। ড্রাগন টেল তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তুমি তো মানুষের উপকারের জন্যই আমাকে নিতে এসেছো। এদিকে তিয়ানকিতে জুনিয়ন থেকে প্রিন্স সুওলান আসে। জুনিয়ন যেহেতু সমুদ্র এলাকা, সুওলান তাই রাজার জন্য অনেক সি ফুড নিয়ে এসেছিল। রাজা সেখানে বসে সুওলানের সাথে গল্প করে। আসলে সুওলান এবার জুনিয়নের রাষ্ট্রদূত হয়ে এসেছিল। এরপরেই দেখা যায় কিছু সৈন্য হাইসির মায়ের বাড়িতে আসে। সেখানে অলরেডি জিয়ান একজন গার্ডকে রেখে দিয়েছিল, তবে এই সৈন্য দলে সে ইম্পেরিয়াল সিল দেখায়, তাই ওই গার্ড তাদেরকে ভিতরে যেতে দেয়। ওই সৈন্যরা এসে হাইসির মাকে জানায় হাইসি তার মাকে প্রচুর মিস করছে। এই মুহূর্তে হাইসির মা যেন তাদের সাথে যায়। হাইসির মা হাইসির কথা শুনে তো খুশি হয়, তারা এখানে একটা আদেশপত্র নিয়ে এসেছিল। হাইসির মা বলে তাহলে সে একটু প্যাক করে নিক, তবে ওই সৈন্যরা বলে কোনো সমস্যা নেই, তার যা যা লাগবে সব তিয়ানকিতে গিয়ে নতুন করে কিনে দেওয়া হবে, আর যদি কিছু লাগে রাস্তায় তারা কিনে দিবে। তবে হাইসির মাকে যে সৈন্য পাহারা দিত তার এই বিষয়টা একটু অদ্ভুত লাগে।
এদিকে জিয়ান হাইশিকে নিয়ে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। তার পাশেই ছিল শাওজি। সে শাওজিকে জিজ্ঞাসা করে হাইশি কোথায়। শাওজি তখন জানায় হাইশি তো ড্রাগন টেলকে আনার জন্য চলে গিয়েছে। এরপরেই দেখা যায় হাইশি ড্রাগন টেলকে একটি গাড়িতে করে নিয়ে আসছিল। তবে তখনই সে খেয়াল করে তার মাথার উপর দিয়ে ঈগল উঠছে। আর সে তো খুব ভালো করেই জানতো ঈগল হচ্ছে জি চ্যাং এর মেসেঞ্জার। তখন সে ঘোড়া আরো দ্রুত ছুটাতে থাকে। এদিকে জিয়ান দৌড়ে আসে জুয়ের কাছে। জু তখন বলে, তুমি নিশ্চয়ই আমার মাথা খেতে এসেছো। আমি হাইশিকে যাওয়ার জন্য বলিনি, সে নিজের জেদ ধরে গিয়েছে। জিয়ান তখন ঘোড়া নিয়ে বের হয়ে পড়ে হাইশিকে বাঁচানোর উদ্দেশ্যে। হাইশির মাকে একটা ঘরে এনে আটকে রাখা হয়। হাইশির মা তখনও পর্যন্ত বুঝতে পারেনি যে এই লোকগুলো ভালো না। তখন আমরা সেখানে অন্য একজন সৈন্যকে দেখতে পাই, যে খুব সম্ভবত হাইশির মাকে পাহারা দিত। সে মাস্ক পরে এসেছিল এবং খোঁজাখুঁজি করে জি চ্যাং এর সিল পায়। আর এরপর সে হাইশির মায়ের ঘরে আসে এবং বলে, এদেরকে দেখে মনে হচ্ছে না এদেরকে রাজা পাঠিয়েছে, চলুন আমাদের এখনই পালাতে হবে। আর এরপর দেখা যায় তারা জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছিল। তবে ওই সৈন্যদের হাতে ধরা পড়ে যায়। ওই সৈন্যরা তখন হাইশির মাকে বলে, আমরা তো আপনাকে হাইশির কাছে নিয়ে যাচ্ছিলাম, কি এত তারা যে আপনি আরেকজনের সাথে দৌড়াদৌড়ি করছেন। সেখানে তো জিয়ানের সৈন্য একা ছিল। তাকে জিচাং এর সৈন্যরা এক মুহূর্তে মেরে ফেলে। আর তারপর আবারও হাইশির মাকে বন্দি বানিয়ে নেয়। এদিকে হাইশি তো ড্রাগন টেলকে নিয়ে আসছিল। সে চারপাশে লক্ষ্য রাখতে রাখতে আসছিল। তখনই তাদের ঘোড়ার সামনে তার কাটার বেড়া চলে আসে। হাইশি বুঝতে পারে বিপদ। সে তখন দ্রুত ওই গাড়ির ঘোড়াতে চলে যায় এবং গাড়ি চালিয়ে পালাতে শুরু করে। সে ড্রাগন টেলকে সাথে রেখে যুদ্ধ করতে পারবে না। হাইশি প্রাণপণে ড্রাগন টেলকে বাঁচানোর চেষ্টা করছিল। অনেকটা দূর পালিয়ে যাওয়ার পর হাইশির সামনে আর একটা গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে কিছু সৈন্য হাইশির মাকে নামিয়ে আনে, যার হাত মুখ সব বাঁধা ছিল। ওই সৈন্যরা তখন হাইশিকে বলে, ড্রাগন টেলকে আমাদের দিয়ে দিন, আমরা আপনার মাকে দিয়ে দিব। আমরা তো আপনার মাকে সম্মানের সাথে নিয়ে এসেছি। হাইশি তখন বলে, তার হাত মুখ সব বাঁধা, এটা আবার কেমন ধরনের সম্মান। ওই সৈন্যরা তখন হাইশির মায়ের মুখ খুলে দেয়। হাইশির মা হাইশিকে বলে, আমি তোমাকে নিয়ে গর্বিত, তুমি দেশের জন্য কাজ করছো, আমি তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না। এটা বলে সে নিজের গলা তলোয়ার দিয়ে নিজেই কেটে ফেলে। হাসি তখন রাগের সাথে সাথে তীর মেরে ওই সৈন্যকে মেরে ফেলে, যে তার মায়ের গলায় তলোয়ার ধরে রেখেছিল। তবে এখন তার দুঃখ করার সময় নেই। সে আবারও ড্রাগন টেলকে নিয়ে পালাতে শুরু করে। অন্যদিকে জিয়ানও আসছিল হাইশিকে বাঁচানোর জন্য। হাইশি পালাতে পালাতে একটা পাহাড়ের উপরে চলে যায়। তার পেছনে ছিল জিচাং এর সৈন্যরা। জিয়ান একটা লাফ দিয়ে হাইশির গাড়িতে হাইশির পাশে গিয়ে বসে। আর তারপর সে ঘোড়াটাকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে, তা না হলে তো তারা খাদে পড়ে যাবে। তবে তখনই ঘোড়াটা ঠিকই ঘুরে যায়, বাট গাড়ির কাঠটা ভেঙে যায় এবং তারা তিনজন মানে ড্রাগন টেল সহ হাইশি আর জিয়ান পাহাড় থেকে পড়ে যায়। এখানেই সিন কাট হয়। জিচাং এর পাঠানো সৈন্য জিচাংকে এসে জানায় হাইশি আর জিয়ান মারা গিয়েছে, সাথে ড্রাগন টেলও হয়তো মারা গিয়েছে, কারণ সে পাহাড়ের উপর থেকে পড়ে গিয়েছে আর ওইখান থেকে পড়ে গেলে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। জিচাং তখন ওই সৈন্যের উপর চিল্লাচিল্লি করতে থাকে, কারণ জুনিয়নে থাকা সুবাদে সে ড্রাগন টেলকে নিজের গড মনে করত। সে তখন ওই সৈন্যকে বলে, আমি হাইশিকে মারতে বলেছি, তুমি আমার গডকে কেন মারলে? সে সৈন্যকে বলে, আমার সামনে থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। ওই সৈন্য ভয়ে ভয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপরে সেখানে আসে জেনারেল ফু। জেনারেল ফুকে দেখে জিচাং বলে, এই তোমার আসার সময় হলো? জেনারেল ফু তখন বলে, সে সবকিছু অ্যারেঞ্জ করে এসেছে। মিস্টার তাং তার 50,000 সৈন্য নিয়ে প্রস্তুত। সে তো তার সৈন্য নিয়ে প্রস্তুত আছেই, তবে জেনারেল ঝ্যাং এর সৈন্যরাও তাদের হয়ে যুদ্ধ করবে। জিচাং তখন বলে, ঝ্যাং তো লয়াল। পাস্টের একটা সিন থেকে দেখতে পাই, ঝ্যাং যখন ঘুমাচ্ছিল জেনারেল ফু গিয়ে তার উপর আক্রমণ করে আর তারপর বলে, আমার কাছে প্রমাণ রয়েছে আপনি হুকুরাজ্যের সাথে জড়িত। জেনারেল ঝ্যাং তখন বলে, সে এমনটা কিছুই করেনি। জেনারেল ফু তখন বলে, এটা তো আপনি জানেন, কিন্তু আমি তো জানি আপনি হুকুরাজ্যের সাথে জড়িত। এখন আপনার কাছে দুইটাই অপশন। তাকে 1 বক্স টাকা দেয়া হয়, বলে যে হয় আপনি আমাদের সাথে কাজ করবেন, না হলে এখনই আপনাকে মেরে ফেলা হবে রাষ্ট্রদ্রোহী হিসেবে। ঝ্যাং তখন ভয়ে রাজি হয়ে যায় জেনারেল ফুয়ের হয়ে কাজ করতে। জি চ্যাং তো এটা শুনে খুশি হয়ে যায়। আর এরপরেই দেখা যায় প্যালেসে শাওজি যখন দাঁড়িয়ে ছিল, শাওজিকেও বন্দি করে নিয়ে যাওয়া হয়। যেহেতু শাওজি একা ছিল, সে আর কিছুই করতে পারে না। এরপরেই আসে সেই দিন যেদিন ড্রাগন টেলকে দেখাতে হবে। চারপাশের বিভিন্ন রাজ্য থেকে রাষ্ট্রদূতরা এসেছিল ড্রাগন টেলকে দেখার জন্য।
সেখানে নিহুয়ার রাষ্ট্রদূত বারবার বলছিল ড্রাগন টেল কখন আসবে। তারা নাচ গান দেখতে বা খাওয়ার জন্য আসেনি। আর জি চ্যাং তো শয়তানি হাসি দিচ্ছিল। এবার জুয়ের সামনে জি চ্যাং এর আসল রূপ চলে আসে। যে জি চ্যাং সারাদিন শুধু ঝিমাতে থাকতো, সে এখন পটর পটর কথা বলতে থাকে। সে জুয়ের সামনে গিয়ে জুকে বলে, কোথায় ড্রাগন টেল, আমাদের দেখান। আমরা কি ধরে নিব আপনি ড্রাগন টেলকে আনতে পারেননি? তাহলে কি ড্রাগন টেল আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? মানে এই টাইপ কথা বলছিল। সেখানে আবার তিলানের ভাই জুয়ের পক্ষ নেয়। সে বলছিল জু যেহেতু কথা দিয়েছে সে অবশ্যই তার কথা রাখবে। তবে সবাই ফুঁসে ওঠে। তারা বলছিল তারা এখন এই ড্রাগন টেলকে দেখতে চায়, এখানে বসে বসে সময় নষ্ট করার জন্য তো তারা আসেনি। তবে জু অদ্ভুতভাবে জিচাং এর দিকে দেখছিল। সে জিচাং এর এই রূপটাকে তো একদমই জানতো না। তখন সে জিচাংকে বলে, তুমি তো দেখছি খুবই অস্থির ড্রাগন টেলকে দেখার জন্য। এটা বলে জু উঠে যায়। এদিকে জেনারেল ফু তার সৈন্য নিয়ে প্যালেস আক্রমণ করে দেয়। প্যালেসে তো সমস্ত গার্ড ছিল জেনারেল ফু এর আন্ডারে। তারা নির্দ্বিধায় দরজা খুলে দেয়। প্যালেসের ভিতরে জু সবাইকে নিয়ে অন্য একটা রুমে আসে। সবাই তখন আবারও জুকে চেপে ধরে ড্রাগন টেল দেখানোর জন্য। জি চ্যাং একটু বেশি বাড়াবাড়ি করছিল, আর জু হতভম্ব হয়ে শুধু জি চ্যাংকে দেখছিল। এরপর জুয়ের ধৈর্য হারিয়ে যায়। সে তখন জিয়ানকে ডাক দেয়। দেখা যায় ভেতর থেকে জিয়ান এসে দাঁড়ায়। জি চ্যাং তো অবাক হয়ে যায় যে জিয়ান বেঁচে আছে। আর তারপর সে বারবার গেটের দিকে দেখছিল। জু তখন বলে, এত গেটের দিকে দেখার কিছু নেই। তুমি যার আশা করছো সে আসবে না, শুধুমাত্র ম্যাডাম পার্ল আসবে। একটু পরে সেখানে হাইসি আসে। তখনও জি চ্যাং দমে যায়নি। সে হাইসিকে বলছিল, কোথায় ড্রাগন টেল, আপনি একা আসলেন কেন, তাকে নিয়ে আসুন। হাইসি তখন বলে, পাপে তোমার চোখ ঘিরে গিয়েছে, যে কারণে তুমি ড্রাগন টেলকে দেখতে পাচ্ছ না। আর এরপর সে নিজের হাতে পানি দেয় এবং সামনে থাকা বিশাল এক জারের গায়ে হাত দিতেই জারটা জ্বলজ্বল করে ওঠে এবং ভিতর থেকে ড্রাগন টেল এসে হাইসির হাতে হাত রাখে। সবাই তো অবাক হয়ে যায়। সাথে সাথে সবাই বসে ড্রাগন টেলকে গ্রেটিং করে। এদিকে জেনারেল ফু সেনাবাহিনী নিয়ে কয়েকটা গেট পার হয়ে আসে। তবে লাস্ট গেটের সামনে সে দেখতে পায় জেনারেল ঝ্যাং সেখানে দাঁড়িয়ে আছে। ফু তখন বলে, তোমার কি জানের মায়া নেই? জেনারেল ঝ্যাং তখন বলে, আমি দেশের প্রতি লয়াল, তোমার মতো অসৎ না। আর তারপর সেই এক বক্স টাকা ফেরত দিয়ে বলে, আমার মনে হয় এটা তোমারই প্রয়োজন, আমি এগুলোর যোগ্য না। ফু তো বুঝতে পারে কাম সারছে। সে তখন ব্যাকে যেতে শুরু করে। তবে পেছন দিয়ে আসে শাওজি। আসলে এই পুরোটাই তো সাজানো নাটক ছিল। তারা আগে থেকেই জানতো আজ প্যালেসে হামলা হবে আর এমন কিছু হতে পারে। সেখানে ছোটখাটো একটা যুদ্ধ লেগে যায়। এদিকে ভিতরে ড্রাগন টেলকে দেখার পর সবার তো ভুল ধারণা ভেঙে যায়। জু তখন বলে, ড্রাগন টেল অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে, তাকে এবার রেস্ট নিতে দেয়া হোক। সবাই সহমত পোষণ করে সেই রুম থেকে বের হয়ে যায়। তবে জিচাং এতটাই অবাক হয়, তার হাত থেকে আর একটা ঈগলের ডিম পড়ে ভেঙে যায়। এরপরে আবারও সবাই অনুষ্ঠানের জায়গাতে ফিরে আসে। জু তো সবাইকে তাদের গড দেখিয়ে দিয়েছে। সবাই তখন উঠে এসে জুকে বলতে থাকে, এখন থেকে তারা তিয়ানকির বন্ধু। তারা আর কখনোই তিয়ানকির বিরুদ্ধে কোনো রকম কিছু করবে না। সমস্ত রাজ্যের রাষ্ট্রদূতরা এসে তিয়ানকির কাছে আত্মসমর্পণ করতে থাকে। আত্মসমর্পণ বলতে সবাই বলছিল যে তারা এখন থেকে তিয়ানকির বন্ধু। তখন জি চ্যাং জুকে বলে তার একটু অসুস্থ লাগছে। এটা বলে সে বের হয়ে যেতে চাচ্ছিল। তখনই হাইসি তাকে ডাক দেয়। তাও জিচাং পাশ কাটিয়ে চলে যেতে চাচ্ছিল, তবে হাইসি তাকে আটকায়। তখনই দেখা যায় শাওজি আর জেনারেল ঝ্যাং জেনারেল ফুকে বন্দি করে সেখানে নিয়ে আসে। জি চ্যাং ঠাস করে ফ্লোরে বসে পড়ে আর তারপর জুকে বলে, ভাই আমি এমন কিছুই করিনি, আমি কোনো দোষ করিনি। জু চুপচাপ দেখছিল। সে ভাবতেই পারেনি তার এমন ভোলা ভালা ভাই, যে একজন সৈন্যকে দেখে হিসু করে দেয়, সে তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে। হাইসি জুকে খুলে বলে যে তাকে আর জিয়ানকে কিভাবে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল। জি চ্যাং এতটাই বেপরোয়া হয়ে গিয়েছে যে সে ড্রাগন টেলকে মারার চেষ্টা করেছে। জি চ্যাং সবকিছু অস্বীকার করে। হাইসি জি চ্যাং এর সিল আর অর্ডার এনে দেখায় যে জি চ্যাং তার মাকেও কিডন্যাপ করেছিল এবং তার মা মারা গিয়েছে। তবে জি চ্যাং সবকিছু অস্বীকার করে। এমনকি নিহো রাজ্যের ওই রাষ্ট্রদূত যে বিষের প্রভাবে এসে হাইসির উপর আক্রমণ করেছিল, তারও পেছনে ছিল জি চ্যাং। নাজির উপর আক্রমণ করেছিল জি চ্যাং। এতগুলো অপরাধ তার মাথার উপরে। সবাই দাবি করতে থাকে জি চ্যাংকে শাস্তি দেওয়ার জন্য। হাইসিও জুকে অনুরোধ করে জি চ্যাংকে যেন মাফ না করা হয়। এখন জি চ্যাং ইমোশনাল গেম শুরু করে, জুকে ভাই ভাই বলে ডাকতে থাকে। তবে জু জি চ্যাংকে কারাগারে আটকে রাখার হুকুম দেয়।
এরপরেই দেখা যায় হাইসি যে পুলটাতে বসে থাকতো সেই পুলে ড্রাগন টেইলকে থাকতে দেওয়া হয়েছে। হাইসি ড্রাগন টেইলকে ধন্যবাদ জানায় তার সাথে এতটা দূর আসার জন্য এবং সে ড্রাগন টেইলকে রেস্ট নিতে বলে। তবে ড্রাগন টেইল হাইসিকে বলে, হাইসি তুমি কি আমাকে কারো বিষ রিমুভ করতে বলবে? জু আর জিয়ানও সেখানে উপস্থিত ছিল। হাইসি অস্থির হয়ে বলে ওঠে, তুমি কি পারবে? ড্রাগন টেইল তখন বলে, পারবো। তবে জিয়ান মাঝখানে ব্যাগরা দিয়ে বলে, আপনি আজ অনেক ক্লান্ত, আপনি রেস্ট করুন, অন্য সময় বিষ রিমুভ করা যাবে। জু এগিয়ে এসে ড্রাগন টেইলকে কথা দেয় সে বেঁচে থাকতে ড্রাগন টেইলের ক্ষতি কেউ করতে পারবে না। আর এরপর তারা সবাই বের হয়ে আসে। তবে রাস্তায় আসতেই জিয়ান হাইসিকে অজ্ঞান করে দেয়। জু তখন বলে, তুমি তাকে অজ্ঞান করলে কেন? জিয়ান বলে, সে যখন থেকে বের হয়েছে তখন থেকে একটু রেস্ট নেয়নি, একটু ঘুমায়নি, এখন আমি তাকে নিয়ে যাব রেস্ট করার জন্য। এটা বলে জিয়ান হাইসিকে কোলে করে সেখান থেকে চলে যায়। জু তখন ইউনুসকে বলে, মনে হয় বলদটা মানুষ হচ্ছে। পরদিন সকালে হাইসি জিয়ানের প্যালেসের দিকে আসতে আসতে ইউরানকে জিজ্ঞাসা করছিল, মাস্টার কেন আমাকে ডেকেছে? তার মানে জিয়ান হাইসিকে ডেকে পাঠিয়েছিল। হাইসি তখন বলে, সে যেহেতু ডেকেছে অবশ্যই জরুরি কিছু। সে তার মেয়েদের বাইরে রেখে একা একা যায় জিয়ানের প্যালেসে জিয়ানের সাথে দেখা করতে। হাইসি ভিতরে গিয়ে দেখতে পায় জিয়ান অলরেডি তার জন্য চা নাস্তা বানিয়ে বসে আছে। হাইসি মনে করে জিয়ান হয়তো তাকে কোনো জরুরি বিষয় বলার জন্যই ডেকেছে। তবে জিয়ান আজকে তাকে অন্যরকম কিছু বলার জন্যই ডেকেছিল। তবে সবার প্রথমে জিয়ান হাইসিকে বলে জুইং তাকে চিঠি পাঠিয়েছে। হাইসি খুশি হয়ে জুইং এর চিঠি পড়তে শুরু করে, যেখানে জুইং লিখেছিল দুয়োলুও লাঞ্জির উপর যখন আক্রমণ করেছিল তখন তো জুইং লাঞ্জিকে সেভ করেছিল। তবে দুও দমে যায়নি, সে আবারও লেফট হুকের উপর আক্রমণ করে, মানে যেটা রাজা ছিল আঙ্কেল আর্লি। আর সেই যুদ্ধে জুইংকে বাঁচাতে গিয়ে তারা মারা যায়। আর এরপরে তো যুদ্ধ আরো বেশি ভয়াবহ হয়ে যায় যেহেতু তারা মারা গিয়েছে। তবে এবার সমস্ত সেনাবাহিনী নিয়ে না, দুই ভাই একে অপরের মধ্যে যুদ্ধ করে, যে জিতে যাবে হুকু তার হবে। আর স্বাভাবিকভাবেই জুইং এর সাথে তো দুও পারবে না, তখন জুইংই হয়ে যায় সম্পূর্ণ হুকুর রাজা। মানে হুকু যে দুই ভাগ হয়ে গিয়েছিল সেটাকে আবার একত্রিত করা হয় এবং লেফট আর রাইট বাদ দিয়ে শুধুমাত্র হুকু হয়ে যায়, আর যার রাজা বর্তমানে জুইং। হাইসি জুইং এর এই সাফল্যে অনেক খুশি হয়ে যায়। সে জিয়ানকে জিজ্ঞাসা করে জিয়ান কি এটা বলার জন্য তাকে ডেকেছে কিনা। তবে জিয়ান বলে না, সে চায় না হাইসি প্যালেসে তার জীবনটা এভাবে নষ্ট করুক, তাই সে হাইসিকে দূরে কোথাও চলে যাওয়ার পরামর্শ দেয়। হাইসি তখন রেগে গিয়ে বলে, আপনি আবার আমাকে দূরে ঠেলে দেওয়ার চিন্তা করছেন? জিয়ান তখন বলে না, আর তারপর সে হাইসির কাছে এসে বসে বলে, এবার আমি তোমার সাথে যাব। আমি একবার তোমাকে হারিয়েছি, কিন্তু জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, তাই আমি কোনোভাবেই তোমাকে আর হারাতে পারবো না। হাইসি তো এই কথাগুলোর জন্যই এতদিন অপেক্ষা করছিল। তবে সে অভিমান করে বলে, আমি যদি বলি আমি আপনাকে সাথে নিব না? জিয়ান তখন বলে, তাহলে আমি যাব না, তবে তুমি মাঝে মাঝে আমাকে চিঠি লেখো। হাসি এবার কান্না করে দিয়ে বলে, আপনি জানেন এই কথাগুলো শোনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি? দুজনেই তো ইমোশনাল হয়ে গিয়েছে। তবে হাসি জিয়ানকে বলে, তুমি বারবার নিজের মাইন্ড চেঞ্জ করো, আমি তোমাকে আর বিশ্বাস করি না, তাই এখন তোমার আমাকে লিখিত দিতে হবে তুমি আর কখনোই আমার কাছ থেকে কিছু লুকাবে না, আমার সাথে বৃদ্ধ হবে এবং আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে আমরা সংসার করব। জিয়ান তখন বলে, অবশ্যই। আর তারপর তারা দুইজন হাত ধরে দৌড়ে ভিতরে যায় এবং জিয়ান হাইসিকে লিখিত দেয় সে আর কখনোই হাইসির কাছ থেকে কিছু লুকাবে না এবং হাইসির সাথে বৃদ্ধ হবে, হাইসির সাথে বাচ্চা নিবে। আর এরপর তাদের না হওয়ার রোমান্সটা অবশেষে শেষ হলো। পরদিন সকালে জিয়ান বেশ ফুরফুরে মেজাজে জুয়ের কাছে যায়। জু তখন বলে, আরে ব্যাপার কি? তার আগেই তো তুমি দেখছি বেশ ফুরফুরে আছো, এটা কি হাইসির জন্য? জিয়ান মুচকি হাসে। এরপর জু বলে, আমি চাই এখন তুমি তোমার জীবন নিজের মতো কাটাও, তোমার মৃত্যুর একটা মিথ্যে নাটক করি, যেহেতু তোমার শরীরে বিষ আছে সবাইকে বলে দিই বিষক্রিয়ায় তুমি মারা গিয়েছো। আর এরপর হাইসিকে আমি ড্রাগন টেলকে সমুদ্রে ছেড়ে দেওয়ার জন্য পাঠাবো, সাথে এটা ঘোষণা করে দিব হাইসি যেহেতু ড্রাগন টেইলের মেসেঞ্জার বা দূত, তাই সে সেখানে বসে নিজের কাল্টিভেশন করবে আর কখনোই রাজ্যে ফিরবে না। এরপর তোমরা দুজন সেখানেই নিজেদের সংসার শুরু করো। আর জিয়ান এবার এই কথায় রাজি হয়ে যায়। জিয়ান জিচ্যাং এর কথা জিজ্ঞাসা করলে জু জানায় জিচ্যাং পাগল হয়ে গিয়েছে,
সে খুব আফসোস করে বলছিল জি চ্যাং তার একমাত্র ফ্যামিলি মেম্বার। যদি জি চ্যাং তার ভাই না হতো তাহলে সে জি চ্যাং এর মৃত্যুদণ্ড দিত। তবে এখন সে জি চ্যাংকে মারতে পারবে না, শত হলেও তার ভাই তো। এরপরেই দেখা যায় প্রিন্স সুওলান তিলানের জন্য ফল পাঠিয়েছে। সে জানতে পেরেছিল তিলান প্রেগনেন্ট, তাই সে তিলানের পছন্দের ফল তিলানের জন্য পাঠায়, যেটা পেয়ে তিলান অনেক খুশি হয়। শত হলেও ভাই বোন তো। সুওলান এখনো পর্যন্ত তিলানের সাথে দেখা করেনি। একটু পরে সেখানে জু এসে বলে ফলগুলো খেয়ে দেখো, অনেক মজা। তিলান জিজ্ঞাসা করে জুও খেয়েছে কিনা। জু তখন বলে সুওলান তাকেও দিয়েছে। আর তারপর সে তিলানকে অনুমতি দেয় যে সুওলানকে সে তার প্যালেসে এনে দেখা করতে পারে। মানে তিলান তো এখন জুয়ের প্যালেসে ছিল, জুয়ের প্যালেসের ভিতরে এনে। তিলান এটা শুনে অনেক খুশি হয়। এরপর জু তিলানকে খুলে বলে সে জিয়ান আর হাইশিকে দূরে পাঠিয়ে দিবে। জুয়ের বেশ মন খারাপ হচ্ছিল জিয়ান চলে যাবে এটা ভেবে। তিলান তখন জুকে সান্ত্বনা দেয়। এরপর আমরা জি চ্যাংকে জেলে দেখতে পাই। জি চ্যাং আসলেও পাগলের মতো হয়ে গিয়েছিল। তাকে যখন খাবার দিয়ে যাওয়া হয় তখন সে সেই খাবারগুলোকে চেক করতে থাকে যে খাবারের মধ্যে কেউ কোনো খবর দিয়েছে কিনা। জি চ্যাং এর মাথায় নষ্ট হয়ে গিয়েছিল খবর আদান প্রদান করতে করতে। তবে কেউ কোনো নিউজ পাঠায়নি এটা দেখে জি চ্যাং কান্না করতে শুরু করে। পরবর্তী সিনে দেখা যায় সুওলান জুয়ের সাথে দেখা করতে এসেছে। আর এখানেই সে সবচেয়ে বড় বোমাটা ফাটায়। সে জুকে জানায় জুয়ের ভাই জি চ্যাং ছোটবেলাতেই পানিতে পড়ে মারা গিয়েছিল। এখন তিয়ানকির প্রিন্স জুনিয়নে গিয়ে মারা গিয়েছে, এই বিষয়টা তো মোটেও ভালো কথা নয়। তিয়ানকি তো জুনিয়নকে একদম ধ্বংস করে দিত। তাই তারা অন্য একটা ছেলেকে এনে জি চ্যাং সাজিয়ে রেখেছিল। জি চ্যাং এর মতো সবকিছু ওই ছেলেকে শিখিয়েছিল। এটা শুনে তো জু আকাশ থেকে পড়ে। এরপর জু যায় জিচাং এর সাথে জেলে দেখা করতে। জিচাং তখন ভাই ভাই বলে অনেক কান্নাকাটি করতে থাকে। জু বলে তুমি আমার একমাত্র ফ্যামিলি মেম্বার, তুমি আমাকে বাঁচানোর জন্য একবার বিষাক্ত তীরও নিয়েছিলে। জিচাং ভাবছিল জু এবার তাকে মাফ করে দিয়ে বের করে নিয়ে যাবে। সে আরো জোরে জোরে কান্না করতে শুরু করে। তখন জু বলে আচ্ছা সত্যি করে বলো তো তুমি আমার ভাই তো। এটা শুনে জিচাং হকচকিয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে ভাই ওদের কথা শোনো না, ওরা মিথ্যা বলছে। তবে জু জিচাংকে সেখানেই ফেলে বের হয়ে আসে। একটু পরে জু জিয়ানকে বলে জুনিয়ন থেকে খোঁজ আনার জন্য যে জিচাং সত্যি মারা গিয়েছিল কিনা। তবে হাইশি বলে ড্রাগন টেল কাউকে স্পর্শ করে তার মেমোরি পড়তে পারে, জিচাংকে সেখানে এনে পরীক্ষা করা যাক। এরপর জিচাংকে নিয়ে আসা হয় ড্রাগন টেলের কাছে এবং ড্রাগন টেল যখন জিচাং এর হাত ধরে দেখতে পায় অনেক ছোটবেলায় জিচাং এর মা জিচাংকে বিক্রি করে দিয়েছিল, কারণ তারা অনেক গরিব ছিল। আর এরপর জিচাংকে প্যালেসে এনে, মানে এই ফেক জিচাংকে প্যালেসে এনে আসল জিচাং এর মতো ট্রেনিং দেওয়া হয়। তাকে আসল জিচাং এর কিছু কিছু গল্প শিখিয়ে দেওয়া হয়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। হাইশি ড্রাগন টেলকে জিজ্ঞাসা করে ও আসল জিচাং কিনা। ড্রাগন টেল বলে না, জু এটা বাইরে থেকে শুনে ফেলে। আর এরপরে দেখা যায় জিচাং যখন জেলে ছিল তখন হাইশি তার কাছে বিষ নিয়ে আসে। জিচাং তখন মুচকি হেসে বলে আমি তো ভেবেছিলাম কিং জু আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে, তবে সে তো আমাকে মরার জন্য সহজ উপায় দিয়েছে। হাইশি আর কোনো কথা না বলে বিষ সেখানে রেখে বের হয়ে যায়। আর এরপরে জিচাং সেই বিষের দিকে তাকিয়ে হাসতে হাসতে কান্না করতে শুরু করে। এরপরেই দেখা যায় ড্রাগন টেল যখন জিয়ানকে পয়জন মুক্ত করতে যায় তখন সে বুঝতে পারে জিয়ান রাজার বাইশি। সেখানে কিং জু আর হাইশিও উপস্থিত ছিল। ড্রাগন টেল বলে তার যদি পয়জন রিমুভ করতে হয় আগে বাইশি থেকে নিজেকে মুক্ত করতে হবে। তবে এই বিষয়টা নিয়ে তো জিয়ান একটু ইতস্তত করছিল, কিন্তু কিং জু একদম নিশ্চিত ছিল যে সে এবার জিয়ানকে বাইশি থেকে মুক্ত করে দিবে। বরং কিং জু অনেক খুশি ছিল যে জিয়ান এবার মুক্ত হতে পারবে। এরপরে জিয়ান আর কিং জু চলে যায় নিজেদের বাইশি থেকে মুক্ত করার প্রসিডিওরে। জিয়ান আবারও জিজ্ঞাসা করে আপনি কি সত্যি মুক্ত হতে চান। জু তখন বলে আমি এমনিতেই তোমার কাছে অনেক ঋণী, এখন সময় এসেছে ঋণ শোধ করার। এদিকে হাইশি ড্রাগন টেলের সাথে কথা বলছিল। সে ড্রাগন টেলকে জানায় জিয়ান আর কিং জু বাইশি থেকে মুক্ত হওয়ার প্রসিডিওর শুরু করেছে। ড্রাগন টেল একটা পাত্রের মধ্যে তার রক্ত দিয়ে দেয় এবং বলে সে যে রক্ত দিয়েছে এজন্য তার 2 দিন রেস্ট নিতে হবে, তারপরে সে আবার সমুদ্রে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করবে। হাইশি তখন ড্রাগন টেলকে রেস্ট নেওয়ার জন্য বলে সেখান থেকে চলে যায়। তবে ড্রাগন টেল অনেক করুণভাবে হাইশির দিকে তাকিয়েছিল। পাস্টের একটা সিন থেকে দেখতে পাই ড্রাগন টেল জিয়ানকে একা ডেকে বলেছিল তার রক্ত থেকে এই পয়জন রিমুভ করা সম্ভব, তবে এটা চান্স 50-50, মানে যদি রিমুভ হয় তাহলে রিমুভ হবে,
আর যদি রিমুভ না হয়, মানে উল্টা রিয়াকশন করে, তাহলে জিয়ানের মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। জিয়ান তখন বলে সে হাইশির জন্য রিস্ক নিতে প্রস্তুত আছে, আর এই কারণেই ড্রাগন টেইলের হাইশির দিকে তাকিয়ে মন খারাপ হচ্ছিল। এদিকে হাইশি জিয়ানের ঘরের বাইরে অপেক্ষা করছিল, কেননা তারা দরজা বন্ধ করে প্রসিডিউর চালাচ্ছিল। একটু পরে জিয়ান দরজা খুলে বের হয়ে আসে। হাইশি জিজ্ঞাসা করে প্রসিডিউর কি কমপ্লিট হয়েছে কিনা। তবে জু জিয়ানের থেকে বেশি খুশি ছিল। সে বাইরে এসে ইউনুসকে বলছিল, আমাকে ঘুষি মারো, আমি বহু বছর ব্যথা অনুভব করি না, আমি ব্যথা অনুভব করতে চাই। তবে ইউনুস তাকে ঘুষি মারতে পারছিল না। শেষে এসে ডাক্তার লি তাকে আঘাত করে এবং জু বুঝতে পারে সে তো ব্যথা পাচ্ছে। জু তখন খুশিতে লাফালাফি করতে থাকে যে সে এখন জিয়ানকে বাঁশি থেকে মুক্ত করতে পেরেছে। এরপর জিয়ান, জু আর হাইশি সেই ড্রাগন টেইলের রক্ত নিয়ে বসেছিল। তবে হাইশি এবার জানতে পেরেছিল যে এটার চান্স 50-50, যে কারণে সে জিয়ানকে বলছিল আর কি কোনো উপায় নেই, মানে সে জিয়ানকে নিয়ে 1%ও রিস্ক নিতে রাজি না। তবে জিয়ান বলে যা হয় হবে, সে হাইশির জন্য এটা করবেই। এবং জিয়ান ওই ড্রাগন টেইলের রক্ত খেয়ে নেয়। তবে রক্তটা খাওয়ার পরে জিয়ান অসুস্থ হয়ে পড়ে। জু দৌড়ে যাচ্ছিল ডাক্তার ডাকতে, তবে জিয়ান জুয়ের হাত টান দিয়ে ধরে। হাইশি তো জিয়ানকে ধরে অনেক কান্না করছিল। জিয়ান হাইশিকে বলে আমাকে একটা গান শোনাবে। ওই সময় কি আর গান মাথায় থাকে? হাইশি কোনোভাবে জিয়ানকে কিছু লাইন শোনাচ্ছিল। এখানে জিয়ান আর হাইশির সুন্দর মুহূর্তগুলোকে দেখানো হয়, আর সেই মুহূর্তগুলো কল্পনা করতে করতে জিয়ান সেখানে মারা যায়। জিয়ানের মৃত্যুর খবর তো সংবাদ আকারে টানিয়ে দেওয়া হয়, সবাই অবাক হয়ে সেগুলো আলোচনা করছিল। এরপর কোর্টে জিয়ানের জন্য সুন্দর পদবি দেওয়া হয়। জিয়ানের সমাধি করা হয় জিফেং প্যাভিলিয়নে। তাদেরকে আবারও লর্ড কিনহাইয়ের প্যালেস থেকে জিফেং প্যাভিলিয়নে শিফট করে দেওয়া হয়। হাইশি প্রচন্ড মন খারাপ করে আসে জিফিং প্যাভিলিয়নে। সাউজি তখন জানায় লর্ড চলে যাওয়ার পর প্যালেস তো এরকম ফাঁকাই হয়ে গিয়েছে। হাইশি জানায় সে একটু ঘুরে দেখার জন্য এসেছে। হাইশি ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। সেখানে যে সাদা ফুলের গাছটা ছিল, এই ফুলটাকে হয়তো জিফেং ফ্লাওয়ার বলা হতো। হাইশি মন খারাপ করে ওই গাছটার দিকে তাকিয়ে থাকে। আর এরপর সে যখন ভিতরে যায়, তখনই আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। জিয়ান আসলে সেখানে মারা যায়নি, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ডাক্তার তখন জিয়ানকে চেক করে জানায় তার শরীর থেকে বিষ রিমুভ হয়ে গিয়েছে, মানে জিয়ান সুস্থ হয়ে গিয়েছিল। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে, দেখা যায় সেই ঘরের মধ্যে তো জিয়ান ছিল। হাইশি আর জিয়ান দৌড়ে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। হাইশি জানায় রাজ্যে ছড়িয়ে পড়েছে যে জিয়ান মারা গিয়েছে। জিয়ান আর হাইশি তো ভবিষ্যতে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখছিল। জুও কিন্তু পিছিয়ে নেই। সে হাইশি আর জিয়ানের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেয়, সাথে মাসিক কিছু অর্থ প্রতি মাসে তাদের কাছে পৌঁছে যাবে। তারা এবার এসব পলিটিক্সের ঝামেলা থেকে দূরে গিয়ে নিশ্চিন্তে সংসার করবে। জিয়ান এখান থেকে চলে যাওয়ার জন্য প্যাকিং করছিল, আর কিংজু তার পাশে বসে বসে তার মজা নিচ্ছিল। কিংজু একটু ইমোশনাল হয়ে বলে, তুমি এখান থেকে চলে গেলে আমি তোমাকে অনেক মিস করব, তবে আমি মাঝে মাঝে গোপনে তোমাকে দেখতে যাব। জিয়ান তো মহা খুশি। হঠাৎ কিংজুয়ের চোখে পড়ে হাসির দেয়া সেই ব্যাগটি। সে তখন ওই ব্যাগটা ধরে হাসতে হাসতে বলে, আমি যখন প্রথমে এই ব্যাগটা দেখেছিলাম, আমি ভেবেছিলাম এটা ফেব্রিক অফিস থেকে বানানো, তবে এখন আমি বুঝতে পারছি এটা নিশ্চয়ই হাইশি বানিয়েছিল। এত জঘন্য সেলাই হাইশির দ্বারাই সম্ভব। জিয়ান তখন জুয়ের হাত থেকে ব্যাগটা টান দিয়ে নিয়ে যায়। এদিকে হাইশি এসেছিল তিলানের সাথে দেখা করতে। হাইশি তো একেবারের জন্যই তিয়ানকে ছেড়ে চলে যাবে। এটা শুনে তিলানের একটু মন খারাপ হয়। হাইশি তখন তিলানকে বলে, তুমি চিন্তা করো না, আমি মাঝে মাঝে চলে আসবো আমাদের লিটল বেবিকে দেখার জন্য। তিলান হেসে দিয়ে বলে, সত্যি আসবে তো? হাইশি জানায় সে আসবে। আর এরপরে হাইশি বেরিয়ে পড়ে ড্রাগন টেলকে নিয়ে। রাজা ঘোষণা করে দিয়েছিল যে হাইশি সেখানেই থাকবে এবং কাল্টিভেশন করবে। তবে হাইশির যাওয়ার সময় বেশ মন খারাপ হচ্ছিল। তিলানকে বিজি বলে হাইশি বেরিয়ে পড়েছে। তিলান তখন মনে মনে বলতে থাকে, জানি না আমাদের আর দেখা হবে কিনা, তবে যেখানেই থাকো ভালো থেকো। এদিকে হাইশি প্যালেসের দিকে তাকিয়ে মনে মনে বলছিল, কিংজু, তিলান, তোমাদের সাথে হয়তো আর কখনোই আমার দেখা হবে না, তোমরা ভালো থেকো। যাই হোক, যেগুলো বলে বিদায় নেওয়ার সময়। আর এরপর হাইশি বেরিয়ে পড়ে প্যালেস থেকে। কিংজু এর অনেক মন খারাপ হচ্ছিল। তিলান তার পাশে এসে দাঁড়ায় এবং জিজ্ঞাসা করে, আপনার কি জিয়ানের জন্য মন খারাপ হচ্ছে? জু তখন বলে, জিয়ান তার বেস্ট ফ্রেন্ড, তার তো মন খারাপ হবেই। তিলান তখন সেখানে জিয়ানকে সান্ত্বনা দেয়। পরবর্তী সিনে দেখা যায় তিলানের সাথে তার ভাই সুওলান দেখা করতে আসে।
সোলান তিলানকে জিজ্ঞাসা করে সে শুনেছে জু নাকি তিলানের সাথে অনেক খারাপ ব্যবহার করে। তিলান তখন বলে এসব তোমাকে কে বলেছে, সে আমাকে অনেক ভালোবাসে। সোলান বলছিল আমি তো আগে জানতামই না তুমি প্রেগনেন্ট, তবে যাই হোক তোমার বাচ্চার যত্ন নিও, সে ভবিষ্যতে তিয়ানকে রাজা হবে। এটা শুনে তিলানের একটু মুখ কালো হয়ে যায়, কারণ রাজা তো হয় ইমপ্রেসের ছেলে। তবে তিলান বলে ও যদি ছেলে না হয়ে মেয়ে হয়। সুওলান তিলানের কাছে এসে বলে ছেলে হোক বা মেয়ে হোক সে তিয়ানকে সিংহাসনে বসবে। আর তারপর সে তিলানকে ইমোশনাল করার জন্য বলে তুমি চিন্তা করো না, এখন আমরা জুনিয়নবাসীরা একটু সমস্যায় আছি, তবে আস্তে আস্তে আমরা আমাদের সমস্যা মিটিয়ে ফেলবো, তখন আর আমরা তিয়ানকে থেকে কোনো সাহায্য চাইবো না। আমি জানি আমরা সাহায্য চাইলে তুমি অনেক ছোট হয়ে যাও। তিলান ভাইয়ের এমন কথা শুনে তো ইমোশনাল হয়ে যায়। সে সুওলানের গালে হাত রেখে বলে আমি একটা ভালো ভাই পেয়েছি। আর এরপরে দেখা যায় হাইসি ড্রাগন টেলকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছে। ড্রাগন টেল বিদায় নেওয়ার সময় হাইসির হাত ধরে আর বুঝতে পারে হাইসি আর জিয়ান এক হয়ে গিয়েছে। সে হেসে দিয়ে বলে তোমরা একসাথে। হাইসি মাথা নাড়ে। এরপর ড্রাগন টেল হাইসিকে বলে আর যদি কখনো দরকার হয় অবশ্যই আমার কাছে আসবে। হাইসি জানায় সে এমনি মাঝে মাঝে ড্রাগন টেলের সাথে দেখা করতে আসবে। ড্রাগন টেল সেখান থেকে সমুদ্রে ফিরে যায়। পরবর্তী সিনে দেখা যায় তিলান অসুস্থ হয়ে পড়েছে। জু দৌড়ে আসে তিলানের অসুস্থতার কথা শুনে। ডাক্তার জানায় তিলান যে আগে ওষুধ খেয়েছিল সেই কারণে তার এই অসুস্থতা। তিলানের ডেলিভারির সময় এগিয়ে এসেছে, তাই এখন নানা ধরনের জটিলতাই তার শরীরে দেখা দিবে। সে ওষুধ দিয়ে দিয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, খুব সিরিয়াস কিছু না। সবাই যখন সেখান থেকে চলে যায় জু তখন তিলানের হাত ধরে আবারও ক্ষমা চায় তাকে গর্ভনিরোধক ওষুধ খাওয়ানোর জন্য। তার জন্যই তিলানের সুস্থ শরীরের এত সমস্যা। তিলান তখন বলে পাস্টের কোনো কিছু ভাবতে হবে না, ডাক্তার তো বললো আমি ঠিক আছি। জু বলে ও আমার পরবর্তী সাকসেসর, মানে জুয়ের পরে সিংহাসনে বসবে ও। এটা শুনে তো তিলান অবাক হয়ে যায়। জু তিলানকে জানায় সে সিদ্ধান্ত নিয়েছে সে তিলানকে ইমপ্রেস বানাবে। তিলান আরো বেশি অবাক হয়ে বলে আমি এত সম্মানের যোগ্য না। জু তখন বলে তুমি যদি ইমপ্রেস না হও তাহলে তো ইমপ্রেসের পদ ফাঁকাই থেকে যাবে, আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবই না, আর মন্ত্রিসভার সবাই আমাকে ইমপ্রেস নেয়ার জন্য মাথা খেয়ে ফেলবে। তুমি কি চাও সবসময় আমি আমার কান বন্ধ করে রাখবো? তিলান খুশিতে কান্না করে ফেলে। এদিকে হাইসি আর জিয়ান সেই বাড়িতে আসে যে বাড়িটা জু তাদের জন্য ম্যানেজ করে দিয়েছিল। সেখানে সে হাইসি দেখতে পায় সে যে ড্রিম ক্যাচারটা টানিয়েছিল তার রুমে, সেই ড্রিম ক্যাচার এখানে। হাইসি অবাক হয়ে জিয়ানকে বলে তুমি এটা রেখে দিয়েছিলে? জিয়ান বলে আমি তোমার পছন্দের সবকিছু রেখে দিয়েছি। এরপর জিয়ান হাইসিকে দুটো বীজ দেখায়। হাইসির যেহেতু জিফেং প্যাভিলিয়নের ওই সাদা ফুলের গাছটা পছন্দ ছিল, তাই জিয়ান এখানেও ওই সাদা ফুলের গাছটা রোপণ করে। আর এরপর তারা প্ল্যান করছিল বাচ্চা কাচ্চা নেয়ার। এখানে জিয়ান আর হাইসি তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটায়। এদিকে সুওলান আবার তিলানের সাথে দেখা করতে আসে। তিলান যে অসুস্থ এটা জেনে সে তিলানের খবর নিতে এসেছে। তিলান তখন বলে চিন্তা করো না, ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা নেই। এরপর সুওলান বলে তুমি যেহেতু এতটা অসুস্থ হচ্ছ আর সামনেই তোমার ডেলিভারির সময় এসেছে, তুমি তোমার ড্রাগন টেল পেন্ডেন্টটা আমাকে দাও, আমি তোমার জন্য প্রার্থনা করব। তিলান ওই পেন্ডেন্টটা দেওয়ার জন্য একটু ইতস্তত বোধ করছিল, তবে সুওলান যখন একটু জোর করে তখন সেই পেন্ডেন্টটা সুওলানকে দিয়ে দেয়। আর সুওলান ছিল জিচ্যাং এর চেয়ে বড় শয়তান। সে ওই পেন্ডেন্ট নিয়ে তাংয়ের কাছে আসে এবং তাংকে বলে তিলান অনেক বিপদে আছে। সে সুওলানের মাধ্যমে এই পেন্ডেন্ট পাঠিয়েছে যাতে মিস্টার তাং গিয়ে তিলানকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে মিস্টার তাং এই বিষয়টা বিশ্বাস করতে চাচ্ছিল না। তিলান তো কখনোই তাকে ওইভাবে ভাও দেয়নি, অথচ এখন সে পেন্ডেন্ট পাঠিয়ে দিয়েছে তাকে বাঁচানোর জন্য। সুওলান বলে এতদিন সে অনেকটা সহ্য করেছে, কিন্তু এখন সে প্রেগনেন্ট, অথচ কিংজু এখনো তাকে অনেক অত্যাচার করছে। কেউ তার সাথে দেখা করতে যেতে পারে না, সেও প্যালেস থেকে বের হতে পারে না, এমনকি তার প্রেগনেন্ট হওয়ার বিষয়টাও পাসকান হতে দেয়নি। তাং এইসব শুনে কনফিউজড হয়ে যায়। তাং তো তিলানকে ভালোবাসতো, তার উপর তিলানের পেন্ডেন্ট দেখে সে সুওলানের কথা বিশ্বাস করে নেয়। সে তখন বলে তিলান কি চেয়েছে। সুওলান তখন বলে তিলান চেয়েছে তুমি প্যালেসে আক্রমণ করে কিংজুকে মেরে তাকে উদ্ধার করো। ভাবা যায়। আর তাং মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে, তার মানে সে এটাই করবে। এরপরে আবারও হাইসি আর জিয়ানকে দেখানো হয়। জিয়ান হাইসির জন্য রান্না করেছে, তবে রান্নায় লবণ বেশি হয়েছে।
জিয়ান তখন বলে, আমি মোটামুটি রান্না জানি, জুয়ের মতো অত ভালো জানি না। হাইশি অবাক হয়ে বলে, কিং জু রান্না জানে? জিয়ান বলে, হ্যাঁ, যখন জিজান বেঁচে ছিল জিজান তো রান্না করতে পারতো না, তাই কিং জু সবসময় জিজানকে রান্না করে খাওয়াতো। আসলে ছেলেরা ভালোবাসা মানুষের জন্য কি না করে। তারা সেখানে গল্পই করছিল, তখনই একটি কবুতর আসে হাইশির কাছে, যাতে লেখা ছিল কিং জু আর কনসোর্ট সুরং ভালো আছে। জিয়ান তখন হাইশির কাছে এসে বলে, এটা কি? হাইশি একটু ভয় পেয়ে যায়, কারণ তাদের কথা ছিল তারা তিয়ানকের সাথে কোনো যোগাযোগ করবে না, সবকিছুর বাইরে শান্তিতে জীবনযাপন করবে। তবে হাইশি বলে সে নিশ্চিন্ত থাকতে পারছিল না, যেহেতু সে রাজার পাশে থাকতে পারেনি, তাই সে মিস্টার ঝ্যাংকে বলে এসেছিল সমস্ত খবরাখবর তাকে জানাতে। তবে জিয়ান এটা শুনে খুশি হয়। সে বলে, আমিও তাহলে একটু নিশ্চিত হব, জানতে পারবো জু কি করছে। এখন বলো জু কেমন আছে? হাইসে তখন জানায় সবকিছু ঠিকঠাক আছে। এরপরেই দেখা যায় সুওলান আবারও তিলানের সাথে দেখা করতে আসে, কারণ ওই ড্রাগন টেলের পেন্ডেন্টটা তো তাকে ফেরত দিতে হবে। সাথে সুওলান জানায় সে এবার ফিরে যাচ্ছে। তিলানের একটু মন খারাপ হয়, ভাই ফিরে যাবে, তাও যেতে তো হবেই। সে তখন সুওলানকে বিদায় দেয়। সুওলান তিয়ানকে থেকে চলে যায়। এরপরেই দেখা যায় সাউজির কাছে একটা খবর আসে। সাউজি দৌড়ে আসে জুয়ের কাছে এবং জানায় 10 দিন ধরে মিস্টার তাং তার সমস্ত সৈন্যবাহিনী সহ উধাও। মিস্টার তাংয়ের কাছে কিন্তু প্রচুর সৈন্য ছিল, প্রায় 1 লক্ষ। জু অবাক হয়ে বলে, 10 দিন ধরে সে উধাও, আর তুমি এখন বলছো? সাউজি জানায় সে অসুস্থতার কথা বলে রেস্ট নেওয়ার জন্য ছুটি নিয়েছিল এবং তার প্যালেসে কাউকে ঢুকতে দেওয়া হতো না। তবে অনেকদিন পরেও মিস্টার তাং সুস্থ না হয় তাদের একটু সন্দেহ হয়। আর এরপর খোঁজ নিয়ে জানতে পারে মিস্টার তাং তো বহু আগেই তার সমস্ত সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। যেহেতু সে হুয়াংজান পাস থেকে আসবে, তার তো একটু সময় লাগবে। এরপরে সেখানে আবার মিস্টার ঝ্যাং আসে, এসে বলে আরো খারাপ খবর, মিস্টার তাং তার সমস্ত সেনাবাহিনী নিয়ে রাজ্যের কাছাকাছি চলে এসেছে। তবে জুয়ের কাছে শুধুমাত্র 20,000 সৈন্য ছিল, কারণ সে তার সৈন্যকে গ্রুপে গ্রুপে ভাগ করে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিয়েছে এবং বিভিন্ন বর্ডারের কাছে গার্ড দিতে দিয়েছে। তার উপর জিয়ান আর হাইশিও এখন নেই। জু প্যালেসের সমস্ত গেট বন্ধ করে দেওয়ার হুকুম দেয়। এদিকে জেনারেল তাং তো চলে এসেছিল। তখন সমস্ত অফিসিয়ালরা দৌড়ে আসে প্যালেসে, সবাইকে ভিতরে এনে সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। সাউজি তার যে কয়টা সৈন্য ছিল সেটা নিয়েই প্রস্তুত ছিল যুদ্ধের জন্য। এরই মধ্যে জেনারেল ঝ্যাং একটা বুদ্ধিমানের কাজ করে, সে হাইশির কাছে খবর পাঠিয়ে দেয়। জু নিজেও প্রস্তুত হয়ে যায় যুদ্ধের জন্য। তবে এই খবর যখন তিলান পায় তখন সে অস্থির হয়ে যায়। সে বাইরে যেতে চাচ্ছিল জুয়ের সাথে দেখা করতে, তবে বিজি জানায় জু অলরেডি যুদ্ধের প্রথম সারিতে আছে, তিলান তার সাথে দেখা করতে পারবে না। এদিকে এই সবকিছু না জানা হাইশি আর জিয়ান ছিল মহাসুখে। হাইশি জিয়ানের কাঁধে মাথা রেখে বসে বসে তারা গুনছিল, আর তারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। তখনই একটা কবুতর আসে হাইশির কাছে এবং হাইশি খবর পায় যে তিয়ানকিতে মিস্টার তাং আক্রমণ করেছে। জিয়ান উঠে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। হাইশি জানায় মিস্টার তাং আক্রমণ করেছে, আর রাজার কাছে 20,000 মতো সৈন্য আছে, যেখানে মিস্টার তাং এর সৈন্য প্রায় 1 লক্ষ। মানে এই যুদ্ধ তো জেতা সম্ভবই না। জিয়ান অবাক হয়ে বলে, সে হঠাৎ করে এমন ডেসপারেট হয়ে আক্রমণ কেন করলো? আর এরপরেই দেখা যায় হাইশি আর জিয়ান আলাদা আলাদা রওনা দিয়েছে। ফার্স্টের একটা সিন থেকে দেখা যায় হাইশি জিয়ানকে জানায় সে মিস্টার তাংকে ভালো করে চেনে। মিস্টার তাং কখনোই ক্ষমতার জন্য এভাবে আক্রমণ করবে না। নিশ্চয়ই সে তিলানের জন্য আক্রমণ করেছে, কারণ সে তিলানকে ভালোবাসে। জিয়ানও বুঝতে পারে। জিয়ান তখন রওনা দেয় তিয়ানকের উদ্দেশ্যে, আর হাইশি রওনা দেয় মিস্টার তাংয়ের উদ্দেশ্যে। সে ভাবছিল মিস্টার তাংকে সে মাঝপথে আটকাবে। জেনারেল তাং প্যালেসে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেয়, যেহেতু গেট বন্ধ ছিল। কিন্তু আগুনের কারণে সৈন্যরা পুড়ে মারা যেতে থাকে। কিং জু তখন বুঝতে পারে তারা হেরে যেতে পারে। সে তখন ইউনুসকে বলে, তিলানকে গোপন কক্ষে নিয়ে যাও, আমরা যদি হেরে যাই তাহলে তিলান পালাতে পারবে না। আর এরপরে দেখা যায় তিলানকে নেয়ার জন্য কিছু সৈন্যরা আসে। তারা বলে রাজা আদেশ দিয়েছে তিলানকে সেফ প্লেসে নিয়ে যাওয়ার জন্য। তিলান তো সেটা বিশ্বাস করে তাদের সাথে চলে যায়, কিন্তু রাস্তায় গিয়েই বুঝতে পারে ওরা আসলে রাজার পাঠানো সৈন্য না। রাস্তায় রাজার সৈন্যরা যখন আসছিল, সেই সৈন্যগুলো ওদেরকে মেরে তিলানকে নিয়ে সেখান থেকে চলে যায়। জু যখন জানতে পারে তিলানকে কিডন্যাপ করা হয়েছে, সে তো পাগলের মতো হয়ে যায়। সে সাউজিকে বলে যে কোনোভাবে তিলানের খোঁজ এনে দেওয়ার জন্য। এরপরে দেখা যায় তিলানের যখন জ্ঞান ফেরে,
সে দেখতে পায় সে জি চ্যাং এর প্যালেসে আছে, আর প্যালেস ভাঙাচোরা অবস্থায় ছিল। তিলান বুঝতে পারে না সে এখানে কেন। তখনই সেখানে সুওলান আসে। তিলান অবাক হয়ে বলে, তুমি না জুনিয়ন ফিরে গিয়েছিলে? সুওলান বলে, আমি যদি ফিরে যেতাম তাহলে আমি আক্রমণ করতাম কিভাবে? এই যে তিয়ানকের উপর আক্রমণ করা হয়েছে এটার পেছনে তো আমি। সুওলান তিলানকে বলে, এই ফাঁদ তো আমি পেতেছি। তোমার পেন্ডেন্ট দিয়ে আমি জেনারেল তাংকে উস্কেছি। তুমি থাকাতে আমার সুবিধাই হয়েছে। সবাই তোমাকে পছন্দ করে, কি করব বলো? তিলান অবাক হয়ে বলে, তুমি এটা কেন করলে? সোলান তখন বলে, তুমি আমার বোন, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোর জন্যই আমি এটা করেছি। তিলান তখন বলে, তুমি কি করতে চাচ্ছ? সোলান বলে, সে কিং জুকে মেরে ফেলবে। আর এরপর তিলান যেহেতু তার একমাত্র কনসর্ট, তিলানই হবে এখানকার ইমপ্রেস। তিলান তখন বলে, তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে তুমি আমার স্বামীকে মেরে ফেলার চিন্তাও করতে না। সোলান তিলানের কাছাকাছি গিয়ে বলে, আমি আসলে ক্লান্ত হয়ে গিয়েছি। কিংজুয়ের কাছে চাইতে চাইতে আমার এখন বিরক্তি ধরে গিয়েছে। যতবারই তার কাছে কিছু চাওয়া হয় সে আমাদের খুব ছোট দেখায়, আর এই অপমান আমি সহ্য করতে পারছি না। আমি এখন উন্নতি করতে চাই। তিলান চিৎকার করে বলে, উন্নতি অর্জন করতে হয়, এইভাবে ছিনিয়ে নিতে হয় না। সুওলান বলে, তুমি ভালো করে ভেবে দেখো, এতে আমাদেরই ভালো। এটা বলে সে চলে যাচ্ছিল। তিলান সুওলানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, তুমি যে এটা করেছো বাবা কি জানে? সুওলান তখন বলে, আমি তো বাবার আদেশে এটা করছি। তবে আরো আশ্চর্যের বিষয় হচ্ছে সুওলানের সাথে এখানে আঙ্কেল শিও জড়িত ছিল। মানে ও চোরকির মতো ঘুরছিল, একবার জেনারেল সুয়ের স্পাই, একবার জিচাং এর স্পাই, এখন আবার সুওলানের সাথে। ওকে কিং জু কি করেছে ওই ভালো জানে। তিলান বিজিকে বলে, তুমি সুওলানকে সমস্ত খবরাখবর পার করতে, তাই না? এইবার বিজি নিজের ভুল বুঝতে পারে। আসলে বিজি ছিল সুওলানের স্পাই। প্যালেসের সমস্ত খবরাখবর বিজি সুওলানকে দিত। তিলান বিজিকে বলে, তুমি কিভাবে আমার ক্ষতির কথা চিন্তা করতে পারলে? বিজি তখন বলে, সুওলান কখনোই বলেনি সে তিয়ানকে আক্রমণ করবে। সে শুধুমাত্র তিলানের ভালোর জন্য নাকি এই খোঁজ খবর চাইতো। বিজিকে সে এমনটাই বুঝিয়েছিল। তিলান তখন বলে, বিজি তুমি এত বোকা কেন? আর এরপর সে সিদ্ধান্ত নেয় এখান থেকে পালাতে হবে। তবে তিলান যে এখানে আছে এই খবর সাউজি পেয়ে যায়। আর কিং জু যখন জানতে পারে যে তিলান জিচাং এর প্যালেসে, সে তখন সাউজিকে বলে, চলো আমরা তিলানকে উদ্ধার করতে যাব। সাউজি জুকে বুঝায়, আপনি যদি এখন যান আপনার চরম বিপদ হবে। আর তিলানের ভাই কখনো তিলানের ক্ষতি করবে না। হয়তো আপনাকে ভয় দেওয়ার জন্য সে এমনটা করেছে। তবে জু তো শুনবে না। সে ইউনুসকে বলে, গাড়ি বের করো। ইউনুস একটা ঘোড়ার গাড়ি নিয়ে আসে, আর জু সেটা নিয়ে যাচ্ছিল। তখন ইউনুস বলে, কিং জু, আমি অনেক বছর ধরে আপনার সাথে আছি। আমার আপনি ছাড়া কেউ নেই। আপনি যেখানে যাচ্ছেন আমি সেখানেই যেতে চাই। এতে যদি আমি মারাও যাই তাতে আমার কোনো আফসোস নেই। জু ইউনুসের কথা শুনে ইমোশনাল হয়ে যায়। আর তারপর তারা একসাথে রওনা দেয় তিলানকে উদ্ধার করতে। এদিকে তিলান আর বিজি মিলে দুইজন সৈন্যকে আহত করে ফেলে। তবে তখনই সেখানে কিং জু চলে আসে। তিলান দ্রুত কিং জুকে জড়িয়ে ধরে। জু তখন বলে, ভয় পেও না। সে তিলানকে কোলে নিয়ে প্যালেস থেকে বেরিয়ে আসে। জু দৌড়ে তিলানকে গাড়িতে তোলে। তবে গাড়িতে ওঠার আগে তিলান জুকে জানায় তার ভাই সুওলানি এসব করছে। জু তখন বলে, এসব পরে চিন্তা করা যাবে, আগে এখান থেকে চলো। সে যখন তিলানকে নিয়ে যাচ্ছিল মাঝপথে এসে দাঁড়ায় আঙ্কেল শি। তার সাথেও তো কিছু সৈন্যরা ছিল। জু অবাক হয়ে বলে, তুমিও বেঈমান। তখনই ভিতর থেকে তিলান চিৎকার করে কান্না করে ওঠে, কারণ তার ডেলিভারি পেইন উঠেছিল। এখানে আঙ্কেল শিয়ের সৈন্যদের সাথে জুয়ের তুমুল লড়াই শুরু হয়। তবে সঠিক সময়ে সেখানে জিয়ান চলে আসে। কিং জু তো জিয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায়। জিয়ান কিং জুকে বলে, তুমি দ্রুত তিলানকে নিয়ে চলে যাও। আঙ্কেল শি তখন বলে, ওই গাড়ি আটকাও। আর জিয়ান বলে, আটকাতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আর সেখানে জিয়ান যুদ্ধ শুরু করে। আঙ্কেল শি ভয়ে পালাচ্ছিল, তবে জিয়ান খুব নৃশংসভাবে তাকে মেরে ফেলে। এদিকে তিলানকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছিল। তিলান জুয়ের হাত ধরে বলছিল জো যেন তাকে ছেড়ে না যায়। জু বলছিল, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তবে তখনই সুওলান বাইরে চলে আসে। ডাক্তার আর বিজি ছিল তিলানের কাছে। জু একা যায় সুওলানের সাথে যুদ্ধ করতে। সে বেরিয়ে এসে সুওলানকে বলে, তোমার কি লজ্জা লাগছে না? সিংহাসনের জন্য তুমি তোমার নিজের বোনের ক্ষতি করছো। সুওলান তখন বলে, আমি আমার বোনের জন্যই এই সবকিছু করছি। এখন আমি আপনাকে মেরে ফেলবো যাতে আমার বোন ইমপ্রেস হয়ে সিংহাসনে বসতে পারে। জু তখন বলে, চেষ্টা করে দেখো। আর সেখানে জুয়ের সাথে সুওলানের সৈন্যদের তুমুল ফাইট শুরু হয়।
এইদিকে বলদ জেনারেল তাং প্যালেসের দরজা খোলা নিয়ে ব্যস্ত ছিল, আর জেনারেল ঝ্যাং তাকে আটকাচ্ছিল। সে তো মনে করছিল তিলান প্যালেসের ভিতরেই বন্দি আছে। তিলানের বাচ্চা ডেলিভারি হয়ে যায়, আর ওই বাচ্চাটা যখন কান্না করে ওঠে, জু ইমোশনাল হয়ে সেদিকে তাকায়। মানে তার বাচ্চা পৃথিবীতে এসে গিয়েছে। আর সেই সুযোগে সুওলানের আদেশে তার সৈন্যরা জুয়ের পেটের মধ্যে অনেকগুলো তলোয়ার ঢুকিয়ে দেয়। তিলানের ডেলিভারি শেষে তিলান বের হয়ে আসে, আর দেখতে পায় জুয়ের পেটের মধ্যে সবাই মিলে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। তিলান দৌড়ে এসে জুকে জড়িয়ে ধরে। তখনই বিজি জুয়ের বাচ্চাকে নিয়ে সেখানে বের হয়। জু তখন হেসে দিয়ে বলে, তিলান, বাচ্চাটা তোমার মতো হয়েছে। সুওলান আবারও আদেশ দেয়, কিং জুকে মেরে ফেলে আমার বোন আর ভাগ্নেকে নিয়ে এসো। তখন আবারও যুদ্ধ শুরু হয়, তবে জু তো অনেকটা আহত ছিল। আবারও অনেকগুলো সৈন্য আসে জুয়ের পেটে তলোয়ার ঢুকাতে। ঠিক তখনই তিলান জুয়ের সামনে এসে দাঁড়ায়, আর সেই সব তলোয়ারগুলো পুরো তিলানের শরীরে ঢুকে যায়। তখন জুয়ের মনে পড়ে তিলানের সেই কথাটা, যে আমি তোমার সাথে থাকবো সময়ের শেষ পর্যন্ত। আরেকদিন তিলান বলেছিল তিলান ততক্ষণ পর্যন্ত জুকে ছেড়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু আসে। জু বলছিল, তুমি এটা কেন করলে? তিলান তখন বলে, জু, আমার জীবন বৃথা তোমাকে ছাড়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এরপর সেখানে জুয়ের বুকের ওপর তিলান মারা যায়। তবে জিয়ান অনেকটা দেরি করে ফেলেছিল। তখন সেখানে জিয়ান আসে আর সুওলানকে মেরে ফেলে। জিয়ান দৌড়ে এসে জুকে ধরে বলে, আমার দেরি হয়ে গিয়েছে। আর সে আবারও জুয়ের বাইশি হওয়ার চেষ্টা করছিল। জু তখন বলে, না, আমার তিলান আমাকে ছেড়ে চলে গিয়েছে। তোমার কাছে আমি আমার বাচ্চাটাকে রেখে যাচ্ছি, তুমি ওকে ভালো করে শিক্ষা দিও। এটা বলে জুও সেখানে মারা যায়। এদিকে হাইসি সিগন্যাল পাঠায় যে সে চলে এসেছে। জেনারেল ঝ্যাং এতক্ষণ পর্যন্ত গেট বন্ধ করে রেখেছিল, আর জেনারেল তাং চেষ্টা করে যাচ্ছিল গেট খোলার। তবে হাইসিকে আসতে দেখে জেনারেল ঝ্যাং বলে, গেট খোলো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। হাইসি যেহেতু চলে এসেছিল, সবাই একটু বল পেয়েছিল। হাইসি সেখানে এসে একদম সবাইকে ছাড়িয়ে ডিরেক্ট চলে যায় জেনারেল তাংয়ের কাছে। আর সে জেনারেল তাংয়ের সাথে যুদ্ধ করে তাংকে তো হারিয়ে দেয়। তবে তখনও পর্যন্ত সে তাংকে মারে না। সবাইকে চিৎকার করে বলে জেনারেল তাং ধরা পড়েছে। তখন জেনারেল তাংয়ের সৈন্যরা যুদ্ধ করা বন্ধ করে দেয়। এরই মধ্যে একজন এসে হাইসিকে খবর দেয় যে জিয়ান সুওলানকে মেরে ফেলেছে, আর সেই যুদ্ধে তিলান মারা গিয়েছে। এটা শুনে জেনারেল তাং হতভম্ব হয়ে যায়। সে হাইসির হাতে তিলানের পেন্ডেন্টটা তুলে দেয়। হাইসি তখন বলে, তুমি সুওলানকে সাহায্য করেছো, তিলানকে তুমি মার্ডার করেছো, এবং তিয়ানকে ধ্বংস করে দিয়েছো। এখন নিরিবিলি চলো কারাগারে। তবে তিলান যেহেতু মারা গিয়েছিল, জেনারেল তাং সেখানে একজন সৈন্যের থেকে বর্শা নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, এবং মৃত্যুর আগে শেষবারের মতো সে বাচ্চা তিলানকে মনে করে, যে জেনারেল তাংকে ডাকছিল। আর তারপর তাং সেখানেই মারা যায়। এদিকে ডাক্তার যখন জুয়ের বাচ্চাকে চেক করে, দেখতে পায় জুয়ের বাচ্চার হার্ট দুর্বল হয়েছে, মানে সে কখনো ভারী কাজ করতে পারবে না, আর তার আয়ুষ্কালও খুব বেশি হবে না। আর তখন জিয়ান এগিয়ে আসে। জিয়ানের কাছেই তো জু তার বাচ্চাটাকে দিয়ে গিয়েছিল। জিয়ান তখন জানায় সে এখন এই বাচ্চাটার বাইশি হবে। এদিকে হাসি ঘোড়া ছুটিয়ে জিয়ানের উদ্দেশ্যে আসে। তবে সে যখন প্যালেসে প্রবেশ করে, ইউনুস তাকে ধন্যবাদ জানায় তিয়ানকে বাঁচানোর জন্য। তবে তিয়ানকির তো অনেকটা ক্ষতি হয়ে গিয়েছিল। হাইসি জিজ্ঞাসা করে জিয়ান কোথায়। ইউনুস তাকে জানায় জিয়ান কিং জুয়ের ছেলের বাইশি হয়েছে। হাইসির তো পরাণের পানি উড়ে যায়। সে দৌড়ে যায় জিফেং প্যাভিলিয়নে। শাওজি জানায় জিয়ান ভিতরে আছে। হাইসি যখন দৌড়ে জিয়ানের কাছে যায়, জিয়ান তখন হাইসির কাছে ক্ষমা চায়, কারণ সে হাইসির সাথে বৃদ্ধ হতে পারবে না। সে আরো বলে জু তোর বাচ্চার দায়িত্ব তাকে দিয়েছে, তবে সে যেহেতু খুবই দুর্বল, সে তো জুয়ের বাচ্চাকে ঠিকভাবে শেখাতে পারবে না। হাইসি তখন বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে থাকবো, আর আমি কিং জুয়ের বাচ্চাকে দেখে রাখবো, আমি তাকে শেখাবো। আমি তো ভেবেছিলাম আমার জীবনটা এভাবেই কেটে যাবে, কিন্তু তুমি আমার জীবনে আসলে আমার জীবনটা অন্যরকম হয়ে গেল। তোমার সাথে কাটানোর সময়গুলো আমার জীবনের সেরা সময়। হাইসি তখন হেসে দিয়ে বলে, মন খারাপ করো না। হাইসিও তখন তার পুরনো অনেক স্মৃতি বলছিল। এরপর হাইসি জিয়ানকে একটা গল্প বলে। গল্পটা ছিল হাইসির কল্পনা।
হাইশি বলছিল তাদের যদি অন্য কোনো জন্ম হয় সেই জন্মে হাইশি জিয়ানের কাছাকাছি জন্মগ্রহণ করবে। জিয়ান তো প্যালেসে থাকতো, হাইশিও প্যালেসে থাকবে। হাইশি তীর ছোড়া প্র্যাকটিস করতে গিয়ে জিয়ানের মাথায় লাগিয়ে দিবে, তবে সে জিয়ানকে সরি বলবে না, সে খুব ভাব নিয়ে চলে যাবে। জিয়ান তখন এসে দিয়ে বলে তাই নাকি। তারপর হাইশি তখন বলে হাসছো কেন, ইয়ং ছেলেমেয়েরা এমনই হয়। এরপরে আবার একদিন জিয়ান আর হাইশির দেখা হবে। সেদিন জিয়ান তীর ছুঁড়ে হাইশির চুল খুলে দিবে, কেননা হাইশি তখন ছেলে বেশে থাকবে। আর তারপর হাইশির কাছে এসে বলবে টম বয় আবারও। হাইশি তখন রেগে বলবে আমি টম বয় না, আমার নাম হাইশি। জিয়ান হাইশির গল্প শুনে হাসছিল। তারপর সে হাইশিকে বলে আমার অনেক ক্লান্ত লাগছে, এবং সে হাইশির কোলের উপর শোয় আর তারপর সেখানে ঘুমিয়ে যায়। এরপরেই দেখা যায় হাইশি একমাত্র ছিল যে সিংহাসনে বসতে পারত, কারণ সবার চোখে তো হাইশি রাজার কনসোর্ট। আর রাজা এবং তিলান দুইজনেই যেহেতু মারা গিয়েছে, তাহলে এই সিংহাসন কে সামলাবে। হাইশি সিংহাসনে বসে। এরপর হাইশির একজন মন্ত্রী তাকে খবর দেয় হুকু রাজ্যের রাজা জুইং বেশ ভালোভাবেই রাজ্য শাসন করছে। এখন যেহেতু জুইং ছিল হুকু রাজ্যের রাজা, তারা তো বন্ধু দেশ হয়ে গিয়েছিল। জুইং এর আঙ্কেল আর্লি অসুস্থতার কারণে মারা গিয়েছে। ওই মন্ত্রী জানায় সে হাইশিকে একটা চিঠি লিখেছে। ওই চিঠিটা হাইশিকে দেওয়া হয়। হাইশি নিজে ওই চিঠিটা পড়ে, যেখানে জুইং লিখেছিল মাই ডিয়ার সিস্টার হাইশি, তুমি কেমন আছো? আমি তোমাকে আর মাস্টারকে অনেক মিস করি, তবে আমি মাস্টারের স্বপ্ন পূরণ করেছি, মানে হুকু আর তিয়ানকিকে একত্রিত করেছি। একত্রিত করতে বলতে এখন তো আর জুইং এর থেকে হাইশির কোনো বিপদ নেই। সে হাইশিকে জানায় সে লিউকে খুঁজে পেয়েছিল এবং সে লিউকে তার নিজের রাজ্যে ফিরিয়ে এনেছিল। নর্মালি একটা সিনে দেখা যায় জুইং লিউকে নিয়ে ঘোড়ায় চড়ে তার রাজ্যে ফিরে আসছে। জুইং লিউকে বলছিল আমি ভাবতেই পারিনি আমি তোমাকে আবার ফিরে পাবো। লিউ তখন বলে আমি সবসময় তোমার সাথে ছিলাম। লিউ ইমোশনাল হয়ে জুইং এর গালে হাত দেয়। জুইং আবারও লিউকে নিয়ে পাড়ি দেয় তার রাজ্যের উদ্দেশ্যে। হাইশি এই বিষয়টা জানতে পেরে অনেক খুশি হয়। এরপরে আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। হাইশির সাথে আমরা কিং জুয়ের ছেলে উইউনকে দেখতে পাই। উইউন হাইশিকে তার পড়াশোনার গল্প বলছিল। উইউনের একজন গ্র্যান্ড মাস্টার আছে, আর তার কথা শুনে মনে হচ্ছিল সেই গ্র্যান্ড মাস্টার আর কেউ না বরং জিয়ান। উইউন জানায় তার গ্র্যান্ড মাস্টার তার বাবার বীরত্বের কথা বলেছে, তবে সে হিস্টোরি বই থেকে জানতে পেরেছে মারমেইড হয়, এবং তার মা মারমেইডের সাথে দেখা করেছে। একবার তার মা মারমেইডকে রাজ্যে নিয়ে এসেছিল, তখন মারমেইডকে দেখে সবাই হাঁটু গেড়ে বসে তাকে সম্মান করেছিল। হাসি বলে হ্যাঁ, তখন একটা যুদ্ধ লাগার সম্ভাবনা ছিল, আর সেই যুদ্ধ থেকে তিয়ানকিকে বাঁচানোর জন্য মারমেইডকে নিয়ে এসেছিলাম। উইন বলে একদম, মাস্টার আমাকে এটাই বলেছে। মা তুমি কি আমার মাস্টারের সাথে দেখা করতে যাবে? হাসি তখন একটু ইমোশনাল হয়ে যায় এবং বলে হ্যাঁ, একসময় আমি তোমার মাস্টারের সাথে দেখা করতে যাব, তবে তার শরীর তো অনেক দুর্বল, সে তো সবসময় সুস্থ থাকে না, তার শরীরের বিষয়টা আগে দেখতে হবে। আর এখান থেকেই আমার মনে হয়েছে উইউনের গ্র্যান্ড মাস্টার জিয়ান। যা হোক, উইউন আর হাইশি গল্প করতে করতে এই ড্রামা শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত অনেকেই আছেন যারা সম্পূর্ণ ড্রামাটি দেখেছেন, তো এবার বলুন এই ড্রামাটি আপনাদের কেমন লাগলো। যদি হ্যাপি এন্ডিং হতো তাহলে আমার বেশ ভালো লাগতো। স্যাড এন্ডিং এর কারণে, বিশেষ করে তিলান আর কিং জুয়ের মৃত্যুর কারণে আমার বেশ খারাপ লেগেছে। বাকিটা এবার আপনাদের কমেন্ট থেকেই জানবো কার কেমন লাগলো। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।